এই জায়গা থেকে আমরা বিভিন্ন জিনিস কম্পেয়ার করে দেখতে পারি যে কোন জিনিসটা ইউজ করা ভালো হবে, কোন কোড এডিটরটা ইউজ করা ভালো হবে, সেটা আমরা এখানে গুগল মাধ্যমে আমরা এটা অ্যানালাইসিস করে বের করতে পারি যে কোনটা সবচেয়ে ভালো কোড এডিটর। ঠিক আছে, আমি এখানে যদি সার্চ দেই, সাপোজ প্রথমে সার্চ দিলাম হচ্ছে পিএইচপি স্ট্রং, পিএইচপি স্ট্রং, এটা একটা কোড এডিটর, এটাও একটা কি কোড এডিটর। ঠিক আছে, আমি এই পিএইচপি কোড এডিটরে এটার কি কালার দেওয়া আছে, এটা কোন একটা কালার, দেখেন এই কালারটা দেখেন, এখানে একটা গ্রাফ দেওয়া আছে। আপনারা সবাই ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট খেলা দেখবেন যে রানের এরকম গ্রাফ থাকে, হ্যাঁ, মানে কখন কোনটার হচ্ছে ডিমান্ড বাড়ছে কখন কমছে সেই জিনিসটা একটা গ্রাফ এখানে দেখা যাচ্ছে। তো আমরা এর সাথে পিএইচপি স্ট্রং এর সাথে আমরা আরো যদি দুই একটা কম্পেয়ার করে দেখি কোড এডিটরে যে কোন কোড এডিটরটা ভালো, তাহলে আমরা এখানে সাপোজ হচ্ছে কি আছে, সাবলাইম টেক্সট না, সাবলাইম, এই সাবলাইম টেক্সট দেখি যে এটার কি অবস্থা। এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পিএইচপি স্ট্রং থেকে সাবলাইম টেক্সটটা বেশি মানুষজন ইউজ করে থাকে। দেখেন এই গ্রাফটা অনেক নিচে এবং এটা হচ্ছে অনেক উপরে, এটা থেকে আমরা বুঝতে পারতেছি অন্তত পিএইচপি স্ট্রং থেকে সাবলাইম টেক্সটটা বেশি মানুষ ইউজ করে। তারপরে আর কি আছে বলেন তো, নেটবিন এন্ড ডাবল নেট অ্যাটম, ভিএস কোড, ব্র্যাকেটস এগুলো আছে। নেটবিন, নেটবিনে স্পেলিং কি এটা জানেন না? আচ্ছা, ব্র্যাকেট আছে, BEANS, ব্র্যাকেটস তো আছে, ব্র্যাকেটস এটাও একটা সফটওয়্যার। দেখেন এটার আবার কি অবস্থা হয়, ব্র্যাকেটসটা আবার আপনার সাবলাইম টেক্সট থেকে এটা হচ্ছে ছোট। দেখেন এই গ্রাফগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি শব্দ হচ্ছে কোথায়, শব্দ করেন না, আমি বন্ধ করে দিচ্ছি। অ্যাটম আছে, তারপর ভিএস কোড আছে। এরকম অনেক কোড এডিটর গুলো আছে, আমি জাস্ট একটা দেখালাম যে গুগল ট্রেন্ডে আপনি এরকম করে কম্পেয়ার করে দেখতে পারেন যে কোনটার কি অবস্থা, কোনটা কোন পজিশনে থাকে, এই জন্য দেখতে পারেন। এখন আমরা যেটা দেখবো হচ্ছে সেটা ভিএস কোড। ভিএস কোড, ভিএস কোডের ফুল মিনিং কি? ভিজুয়াল স্টুডিও না? ভিএসসিওডি, ভিএস কোড দেখলে আসবে না? ভিএস কোড, এটাই তো মনে হয় নাকি? এটাই তো মনে হচ্ছে ভিজুয়াল স্টুডিও, এটাই। ভিজুয়াল স্টুডিও। আমরা প্রত্যেকটার সাথে একটা কম্পেয়ার করে দেখতে পারি যে কোনটা কোন বেশি। যেমন আমরা এখানে চারটা কম্পেয়ার করছি, চারটার মধ্যে আমরা বুঝতে পারতেছি যে ভিজুয়াল স্টুডিও কোডটা দেখেন সবার উপরে। আপনি আরো অনেকগুলো কম্পেয়ার করে দেখতে পারেন, মোটামুটি ভিজুয়াল স্টুডিওটা সবচেয়ে গুগলের একটা জনপ্রিয় একটা কোড এডিটর। তো আমরা এটা কি করতে পারি, এটাকে আমরা ডাউনলোড করতে পারি। একটা সফটওয়্যার যেভাবে ডাউনলোড করে, একটা সফটওয়্যার যেভাবে ডাউনলোড করে সেভাবে ডাউনলোড করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। মানে ক্লিক করলাম, এই ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এবং ডাউনলোড করার পরে আপনি যদি নেক্সট 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 চাপ দিয়ে ইনস্টল করেন, আমি জানি যে কোন একটা সফটওয়্যার ইনস্টল করা শেখানোর কোনো প্রয়োজন নেই, বাট আপনি ভিএস কোড লিখে যদি সার্চ করেন, যে ভিএসসিওডি, ভিএস কোড লিখে সার্চ করবেন, দেখবেন যে এই যে ভিজুয়াল স্টুডিও এই সাইটে আপনি চলে আসবেন, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনি কোনো ভার্সন, উইন্ডোজ 10 বা বিভিন্ন ভার্সন দেওয়া আছে, কোনো একটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড করার পর আপনি নেক্সট 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 চাপ দিয়ে এটাকে ইনস্টল করবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করতেছি না, বাট আপনি এইভাবে ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করলাম, এখন কথা হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে কাজ করি সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ফোল্ডার আছে না, আমাদের নির্দিষ্ট একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা হচ্ছে এটার ভিতরে, ও না সরি এটা না, আমাদের আছে হচ্ছে এই ফোল্ডারের ভিতরে SHF ব্যাচ 4, এটার মধ্যে CSS2, আমরা CSS3 নামে একটা কাজ করতে পারি, CSS3 নামে আমরা আরো একটা কাজ করতে পারি, CSS3। এখন দেখেন আমরা এতদিন পর্যন্ত আমরা এখানে ফাইল তৈরি করতাম, আমরা এখন এখানে তৈরি করব না, এখানেও তৈরি করা যাবে বাট এখানে তৈরি করব না। আমরা এই যে এই প্রজেক্টটা তৈরি করলাম CSS3, এই প্রজেক্টটাকে আমরা কোড এডিটরে নিয়ে আসবো।
কিভাবে নিয়ে আসবো? আমি যদি ইনস্টল করাটা করতে পারি, নেক্সট 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 চাপ দিয়ে যদি ইনস্টল করতে পারি, তাহলে আমি এই আমাদের কম্পিউটারের যে স্টার্ট বাটনটা আছে, কম্পিউটারে যে স্টার্ট বাটনটা আছে, এই জায়গাতে যদি আমি সার্চ করি যে ভিএস কোড, ভিএস লিখলে দেখবেন যে ভিজুয়াল স্টুডিও কোড এটা ওপেন হচ্ছে। এই সফটওয়্যারটাই হচ্ছে আপনি ইনস্টল করলেন এতক্ষণ পর্যন্ত। এখন এটাতে আপনি যদি ক্লিক করেন, ডাবল ক্লিক করলে দেখবেন যেটা ওপেন হয়ে যাবে। ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন, আমি আসতেছি। সরি, আমার বাসায় একটু গেস্ট আসছিল, তাদেরকে একটু বিদায় করে দিলাম। আমরা আবার শুরু করি। হ্যাঁ, দেখেন এই যে ওপেন করলে দেখবেন যে আমার এই কোড এডিটরটা ওপেন হয়ে গেছে, তাই না? এইরকম আপনার এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এইরকম ওপেন হওয়ার পরে আপনি যেটা করবেন, সেখানে দেখেন এই জায়গাতে ফাইল নামে একটা অপশন আছে, ফাইল। এই ফাইলে ক্লিক করলে দেখবেন যেখানে বলতেছে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার নামে একটা অপশন আছে, ওপেন ফোল্ডার। এখানে আপনি ক্লিক করবেন, দেন আপনার প্রজেক্টটা কোথায় আছে সেটার লোকেশনটা তাকে সিলেক্ট করে দিতে হবে, যে এস এটার মধ্যে SHF এই ফোল্ডারের ভিতরে ব্যাচ 4 এর মধ্যে CSS3, এই CSS3 তে একটা ক্লিক করবেন। ওটাতে একটা ক্লিক করলে দেখবেন যে এখানে ওই ফোল্ডারটার নাম সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনি সিলেক্ট ফোল্ডার লিখে ইন্টার ক্লিক করবেন, দেখবেন যে এই জায়গাতে ওই ফোল্ডারটা চলে আসবে, এই জায়গাতে ওই ফোল্ডারটা চলে আসবে, ঠিক আছে? এখন চাইলে আপনি এখান থেকে ফাইল, নিউ ফাইল তৈরি করতে পারেন। আপনি এটাও বাদ দেন, আপনি এই জায়গাতে আসেন। এই জায়গাতে আসার পর দেখবেন এখানে একটা প্লাস বাটন আছে, এবং এই যে প্রথমটা, এটাতে উপরে মাউসটা যখনই আপনি নিয়ে যাচ্ছেন তখন বলছে নিউ ফাইল, নতুন একটা ফাইল তৈরি করার জন্য আপনি এখানে একটা জাস্ট ক্লিক করবেন। আপনি এই জায়গাতে লিখতে পারেন যে index.html এবং একটা ইন্টার দিবেন, তাহলে আমাদের ফাইলটা তৈরি হয়ে গেল। এখন ফাইলটা তৈরি হয়ে গেছে, আপনি যদি এই জায়গাতে আসেন দেখবেন যে CSS3 মধ্যে যে index.html এই ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই জায়গাতে আমরা কি করতাম নরমালি, যে এইভাবে করে আমরা লিখতাম না, যে HTML লিখে শুরু করলাম, HTML লিখে শেষ করতাম, এরকম করে করতাম না। এখন দেখেন এইসব কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট কি করতে পারেন, আপনার হচ্ছে কিবোর্ডের যে কন্ট্রোলটা চাপ আছে, কন্ট্রোল না সরি শিফট, শিফট বাটনের চাপ দিয়ে উপরে যে ওয়ান আছে এক্সক্লুমেটরি সাইন যেটা, ওটা উপরে আপনি যখন একটা ক্লিক করবেন তখন দেখবেন যে এইরকম একটা অপশন আসবে। এইরকম একটা যখনই অপশন আসবে তখন আপনি এটাতে একটা ইন্টার দিবেন, দেখবেন যে একটা HTML এর বয়লার প্লেট, এটাকে বলা হচ্ছে HTML এর একটা বয়লার প্লেট মানে টেমপ্লেট, স্টার্টার। মানে প্রথমেই কাজ করার জন্য একটা স্টার্টার দরকার আছে না, যে কোডগুলো আমরা হাতে হাতে করতাম সেই জিনিসগুলো একটা অটোমেটিক্যালি তারা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা করার জন্য কি করা লাগছে আমাদের, আবার দেখাচ্ছি। আপনি এই জায়গাতে আসলেন, আপনার কিবোর্ডে শিফট চাপ দিবেন, শিফট, কিবোর্ডে শিফট চাপ দিয়ে ধরে রাখবেন, একটা হাত দিয়ে ধরে রাখবেন, এবং আপনার শিফটের উপরের দিকে দেখবেন যে ওই যে ফাংশন কিগুলো আছে না, মানে সরি ওই যে 1 2 3 এই জিনিসগুলো যেগুলো আছে, ওই জায়গাতে দেখবেন যে এক্সক্লুমেটেড একটা সাইন আছে। আমরা তো জানি যে কোনো একটা কিবোর্ডের যখন যে সংখ্যাগুলো থাকে তার উপরের সংখ্যাগুলো নেওয়ার জন্য শিফট বাটন চাপ দিতে হয়। তেমনি ভাবে আপনি শিফট বাটনে চাপ দিয়ে যদি ওয়ানে চাপ দেন, দেখবেন যে এইরকম একটা অপশন আসবে, আপনি শুধু একটা ইন্টার চাপ দিবেন, দেখবেন যে ওরা একটা বয়লার প্লেট, HTML একটা বয়লার প্লেট দিয়ে দিচ্ছে। আপনি এই জায়গাতে এখন টাইটেল চেঞ্জ করলেন যে CSS3 এরকম লিখলেন। এখন এটাকে আপনি রান করতে চাচ্ছেন, রান আমরা বিভিন্ন ভাবে আমরা যেভাবে করি সেভাবে করতে পারবো। যেমন আমার CSS3 এটার ভিতরে আমি এটাতে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ওপেন উইথ, এটাতে ডাবল যদি ক্লিক করি, এই ফাইলটার উপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা কোথায় ওপেন হবে, এটা index.html, এই ফাইলটা ওপেন হবে হচ্ছে আমার যে ডিফল্ট যে ব্রাউজারটা আছে গুগল এজ, গুগল এজে এটা ওপেন হবে। কিন্তু আমি চাচ্ছি যে না আমার গুগল ক্রোমে ওপেন হোক, আমি এই জন্য এটার উপর ক্লিক করব,
এবং রাইট ক্লিক করে দেখবো যেখানে দেওয়া আছে ওপেন উইথ আমি বলে দিলাম যে ক্রোম, তাহলে এটা ক্রোমে এটা ওপেন হবে, এই যে সিএসএস চলে আসছে, এই তো। এবং এটা না করে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি যদি এই জায়গাতে আসি, আমি যে রান দিলাম, রান উইথ ডিবাগিং কন্ট্রোল+F চাপ দিলেও এটা রান হবে। এবং এটা কোথা থেকে রান করবেন, এই যে ক্রোম থেকে রান করবো, আমি এই যে ক্রোমে বলে দিলাম, দেখবেন যে ক্রোমে রান হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের এটার দরকার নেই, আপনি এইভাবে রান করেন, এই যে এখান থেকে ক্লিক করে যেটা শিখছেন এতদিন পর্যন্ত এটা দিয়ে ট্রাই করেন আপাতত, আরেকটু অ্যাডভান্স হন, তারপর আপনি এটা করেন, সমস্যা নেই। আমি এটা রান করলাম, আমার এই জায়গাতে রান হয়ে গেল। আমার মনে হয় এই হচ্ছে কোড এডিটরের ক্যারিশমা। আপনি এই কোড এডিটরটা ইউজ করে দেখতে পারেন, এখানে অনেক কিছু কাজ অটোমেটিক্যালি করে দিবে। আমরা এতদিন শিখি না এই জন্য, দেখেন এই কোডগুলো আমাদের হাতে আর লেখার প্রয়োজনই হচ্ছে না। আপনি শুধু আপনি একটা হেডিং ট্যাগ লিখবেন, হেডিং ট্যাগ তো অনেক আছে, শুধু আপনি এইচ লিখেন। যখনই আপনি এইচ চাপ দিচ্ছেন তখন দেখেন যে এইচ এর যত ট্যাগ আছে সবগুলো আপনাকে দেখাচ্ছে। আপনি এখন একটা ইন্টার দিবেন, দেখবেন যে এইচ1 ট্যাগ চলে আসছে। ঠিক আছে, এই জন্য আমরা এই জিনিসগুলো এখন এত সহজে দিচ্ছে, যেটা আমাদের কোড আর হাতে লেখার প্রয়োজনই হচ্ছে। তো এই জন্য আমরা এতদিন পর্যন্ত নোটপ্যাড প্লাস প্লাসে টেস্ট করছি, যাতে আমাদের হার্ড কোডগুলো সবগুলো লিখতে হয়। যাই হোক, সিএসএস ক্লাস 3 নাম্বার ক্লাস, আমি এটা এখন যদি রিলোড দিই, দেখবো যে আমাদের একটা হেডিং ট্যাগ এরা দিয়ে দিচ্ছে। এই তো, এগুলো তো আমরা জানি, জাস্ট নতুন কিছু শিখাই এখনো কোনো শিখলাম না, জাস্ট আমরা দেখলাম যে আমরা নতুন এই যে ভিজুয়াল স্টুডিও এই কোডে কিভাবে কোড লিখতে পারি, এই কোডে আমরা কিভাবে কোডটা নিয়ে আসতে পারি, সেই জিনিসটা আমরা দেখলাম। আপনি আগে ফোল্ডার তৈরি করতে হবে, মূলত আপনাকে একটা ফোল্ডার বা একটা প্রজেক্টের নাম তৈরি করতে হবে। সেই প্রজেক্টের নামটা কি করতে হবে, ফাইল থেকে আসতে হবে, ওপেন ফোল্ডার, এখান থেকে ফোল্ডারটা আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আপনি এখান থেকে এই যে প্লাস বাটনে ক্লিক করলে একটা ফাইল নাম তৈরি করতে পারবেন। আমরা প্রত্যেকদিন এভাবে করে আসলে প্র্যাকটিস করবো। যাই হোক, এটা আমাদের দেখার উদ্দেশ্য না, আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা নতুন টপিক দেখবো আজকে, সেটা হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো নামে একটা অপশন আছে, ওভারফ্লো। এখন ওভারফ্লো যখনই আমি কথাটা বলতেছি, তখন কিন্তু সাথে সাথে আপনার মাথার মধ্যে অবশ্যই কিছু না কিছু একটা ঘুরপাক খাচ্ছে। কারণ ওভারফ্লো কথাটা কিন্তু আপনি একটা বুঝতে পারতেছেন, যেমন আপনি এমন হয় না, নদীতে পানি যখন বেশি হয়ে যায় তখন কি হয়, ওভারফ্লো হয়ে যায়। অতিরিক্ত পানিটা তো কোনো দিকে না কোনো দিকে চলে যায়, তাই না? তো এটা ওভারফ্লো, অতিরিক্ত জিনিসটা আপনি কি করবেন সেই জিনিসটাকে এখন বোঝানো হচ্ছে। সাপোজ আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ আমি এখন এইরকম লেস দেন, গ্রেটার দেন সাইন এভাবে করে আমি প্যারাগ্রাফ ট্যাগ লিখবো না, মানে এত লেখার সময় আমাদের হাতে নাই। আমরা এখন মোটামুটি একটা লেভেল পর্যন্ত চলে আসি। তো আমি যদি শুধু পি লিখি, শুধু যদি পি লিখি, তাহলে দেখবেন ইন্টার দিবেন, প্যারাগ্রাফ ট্যাগ হয়ে গেছে। শুধু পি লিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ হয়ে গেছে। এখন দেখেন আমার এখানে কিছু টেক্সট লিখতে হবে, টেক্সট। তো আমরা কি করতে পারি, আমি এখানে এরকম করে কিছু টেক্সট আমি লিখতে পারছি, কিছু টেক্সট আমি লিখলাম, তাই না? এরকম করে আমি কিছু টেক্সট লিখতেছি, এইরকম করে কিছু টেক্সট আমি লিখতেছি। যখন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, তখন প্রথমত ডেভেলপ করার সময় কিছু ডাটা আপনাকে দিতে হয়। তো এই ডাটাগুলো আপনি কই থেকে পাবেন? এত ডাটা, সাপোজ একটা প্যারাগ্রাফ ট্যাগ বা একটা ডেসক্রিপশন লিখতে হবে, একটা ব্লগ লিখতে হবে, তো ব্লগের মধ্যে যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটের লেখাগুলো আপনি কই পাবেন? আপনি তো ডেভেলপার, যার জন্য আপনি ওয়েবসাইট তৈরি করতেছেন, সে এখানে কি টেক্সট দিবে না দিবে সেটা তো আপনি জানেন না, কিন্তু আপনি ডেভেলপ করার সময় তো কিছু টেক্সট দিয়ে টেস্ট করতে হবে নাকি? তো সেই টেক্সট গুলো কি আপনি এখন মুখস্থ লিখবেন? তো এই জন্য যেটা একটা ওয়েবসাইট আছে লরেম, LOREM, লরেম নামে একটা ওয়েবসাইট আছে। এই সাইটে আসলে দেখবেন যারা কিছু অটোমেটিক্যালি টেক্সট জেনারেট করার মতো জিনিস টেক্সট দেয়, এখানে অটোমেটিক্যালি কিছু টেক্সট যারা দিচ্ছে, এই টেক্সট গুলো থেকে আপনি কি করতে পারেন, টেক্সট গুলা কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে আপনি এই জায়গাতে বসাইতে পারেন, কপি করে নিয়ে আপনি এই জায়গাতে বসাইতে পারেন। তাহলে আর আপনার টেক্সট গুলো নিয়ে টেনশন করার প্রয়োজন হলো না, এই যে আপনার টেক্সট চলে আসছে। ঠিক আছে, তো এটা কি করা লাগছে আপনি বলেন তো? এই জায়গা থেকে আপনাকে টেক্সটটা নিয়ে যাইতে হচ্ছে, কিন্তু এই কোড এডিটরে আরো অনেক সুবিধা আছে। যেমন আপনাকে এখানে কিছু লিখতে হবে না, এখান থেকে নিয়ে আসতে হবে না। আপনি এই জায়গাতে যদি লেখেন LOREM, লরেম লিখলেন, তার মানে লরেম থেকে আপনাকে টেক্সট নিয়ে এসে দিয়ে দেখাবে। এখন আপনি কতগুলা লাইন আপনি ওই টেক্সট চাচ্ছেন, আপনি সেটা বলে ইনটু বলে দিবেন, ইনটু বলে দিয়ে আপনি বলে দিলেন যে হচ্ছে 2 লাইন, আপনি ইন্টার দেন, এখানে ওরা 2 লাইনের টেক্সট আপনাকে দিচ্ছে। ঠিক আছে, আবার আপনি যদি মনে করেন যে আপনি চাচ্ছেন বেশি লাইন, LOREM, লরেম এতটুকু কিন্তু আপনার লিখতে হবে,
এবং এতটুকু লিখে দেখবেন যে এই পাশের দিকে এই যে এইরকম ইমেজ অ্যাব্রিভিয়েশন এই লেখাটা কিন্তু থাকতে হবে। এই লেখাটা আপনি যদি লরেমটা ঠিকঠাক বানান স্পেলিং লিখেন LOREM লরেম স্পেলিং ঠিকঠাক যদি লিখেন তাহলে অবশ্যই অবশ্যই এই জিনিসটা থাকবে আপনার। এবং এরপরে আপনি একটা ইনটু দেন গুণন যে আপনি কত লাইন চাচ্ছেন লরেম থেকে কত লাইনের ডেমো ডাটা চাচ্ছেন। আমি বলে দিলাম যে 5, তাহলে ওরা কি করবে 5 লাইন দেখেন 1 2 3 4 5 লাইন তারা ডেমো ডাটা আপনাকে এখানে দিয়ে দিচ্ছে। এখন আপনি রিলোড দেন এই জায়গাতে দেখবেন যে ওরা 5 লাইনে লরেম ডাটা দিয়ে দিচ্ছে। তো এটাও আসলে আমাদের শেখার তেমন কোনো জিনিস না, আমরা আপনি যে কোনো জায়গা থেকে আপনি নিয়ে আসতে পারেন, বাট এটা করা যায় সেটা দেখাবো। এখন আমরা যেটা ছিলাম আমাদের প্রসঙ্গ ছিল হচ্ছে ওভারফ্লো, মানে অতিরিক্ত জিনিসগুলা কি করা যেতে পারে সেই জিনিসগুলো আমরা দেখব। আমরা এই জায়গাতে একটা কাজ করতে পারি, আমরা স্টাইলটা আমরা এই জায়গাতেও লিখতে পারি STYLE না, আমরা এটা জানি যে স্টাইলটা যদি আমরা এটা এখানে লিখি সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল CSS। এই জায়গাতে আমরা CSS লিখতে পারি। আমি যদি P ট্যাগটাকে ধরি, P ট্যাগটাকে ধরলাম, ধরার পর আমি বললাম যে এটা নির্দিষ্ট একটা হাইট ওয়েট দিলাম, নির্দিষ্ট কি দিলাম হাইট দিলাম, হাইট দিয়ে বললাম হচ্ছে 200 পিক্সেল এবং ওয়াইড দিলাম মনে করেন যে হচ্ছে 200 পিক্সেল। ঠিক আছে, আমি এখন যদি রিলোড দেই তাহলে এই অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, অতিরিক্ত জিনিসটা দেখেন কি হচ্ছে, আমি যদি একটা বর্ডার দেই BOR বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড রেড, 1 পিক্সেল সলিড রেড এই জিনিসটা দিলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু 200 পিক্সেলের জায়গাটা হচ্ছে এতটুকু, 200 পিক্সেলের জায়গাটুকু কিন্তু এতটুকু, কিন্তু এই যে অতিরিক্ত জিনিসগুলো বাইরে চলে আসছে। কিন্তু এই জিনিসগুলো তো আমরা বাইরে আসলে যেতে দিব না, আমাদের যে বাইরে এটা কিছু ওভারফ্লো হয়ে যাচ্ছে। ওভারফ্লো মানে আমাদের এরিয়া হচ্ছে এতটুকু জায়গা, কিন্তু সে যত টেক্সট বেশি পাচ্ছে সেটা ওভারফ্লো, মানে নদীর পানি বেশি হয়ে গেছে, সে বেশি পানি হলে কি হবে, কোনো না কোনো একটা জায়গা দিয়ে তো সে চলে যাবে। সে পানিটা কি ওখানেই বাক থাকবে? অবশ্যই কোনো একটা জায়গা দিয়ে সে চলে যাবে। ঠিক আছে, তো তেমনই ভাবে আমাদের 200 পিক্সেলের এই এরিয়াটা এর ভিতরে আসলে এতগুলা টেক্সট জায়গা হচ্ছে না, এটা কি হয়ে যাচ্ছে ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো এই ওভারফ্লোটাকে আমরা কন্ট্রোল করতে পারি। ওভারফ্লোটাকে আমরা কন্ট্রোল কিভাবে করব, আমি এখানে লিখে দিলাম হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো যদি আমি হিডেন করে দেই, হিডেন ওভারফ্লোটা আমি হিডেন করে দিলাম। ওভারফ্লোটা হিডেন করে দিলে দেখেন যেটা ওভারফ্লো হয়ে গেছে সেই জিনিসটা কিন্তু আর নাই, এটা কিন্তু হাইড হয়ে আছে, সেই জিনিসটা কি হয়ে আছে হাইড হয়ে আছে। কিন্তু এটাও আসলে আমাদের জন্য না, কারণ আমরা এখানে এতগুলো টেক্সট লিখছি কিন্তু এখানে হাইড করে রাখার জন্য না, কোন একটা কাজে লিখছি। তো জিনিসগুলো যদি আমরা পড়তে না পারি তাহলে তো আর কাজের কাজ হলো না। তো এটাকে কিভাবে কি করা যেতে পারে যে এই এক্সট্রা জিনিসগুলা যেন আমরা পড়তে পারি, সেটা কি করা যেতে পারে, আপনি ওভারফ্লোটা হিডেন না করে এখানে অনেক কিছু করা যায়। যেমন আপনি এখানে দিলেন হচ্ছে স্ক্রল করতে পারেন, স্ক্রল, স্ক্রলে যদি অপশনটা দেন দেখবেন যেখানে এইরকম এখন স্ক্রল করে দেখবেন যে যতগুলা টেক্সট ছিল সবগুলা টেক্সটে আপনি পড়তে পারতেছেন। ঠিক আছে, কিন্তু এই নির্দিষ্ট এরিয়ার ভিতরে এখানে আছে, বাইরে কিন্তু কোথাও যায় নাই। ঠিক আছে, তো এইরকম ওভারফ্লো হিডেন, তারপরে ভিজিবল, অটো, স্ক্রল এইরকম অনেক কিছু করা যায়। দেখবেন যে ওভারফ্লো দিয়ে আপনি কি কি করতে পারেন। আমার মনে হয় যে ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে ওভারফ্লোটা কি, এটা কিভাবে কাজ করে। একটু যদি মেসেজে কাইন্ডলি বলতেন যে আপনারা এই ওভারফ্লোটা বুঝতে পারছেন কিনা, ওভারফ্লোটা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি বলতেন। যারা বোঝেন নাই তারা একটু আগে মেসেজ করেন, এই কথাটা আমি বারবার বলতেছি আপনাদের ভালোর জন্য। যারা বুঝতে পারেন না তারা একটু আগে মেসেজ করবেন, যেটা আমাদের চোখের সামনে পড়বে আমি আবার বুঝাবো। ঠিক আছে, ওকে, মনে হচ্ছে যে ওভারফ্লোটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো ওভারফ্লোটা বুঝতে পারছেন, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মনে হয় কিছু একটা পড়তেছে, ওয়েট এক সেকেন্ড, সরি। বাসায় সবাই বের হয়ে গেছে, তো রান্নাঘরের চুলার মধ্যে দেখতেছি যে আলু তুলতেছে। আচ্ছা, তো আমার মনে হয় যে ব্যাপারটা আপনাদের কাছে মোটামুটি ওভারফ্লোটা ক্লিয়ার। তো ওভারফ্লোটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে
এই হোভার দেখবো। হোভার নামে একটা জিনিস আছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বিশেষ করে প্রত্যেকটা ওয়েবসাইটের মেনু বার গুলোতে এই কাজটা হয়, বা যে কোনো জায়গাতে আপনি এটা ইফেক্টটা ফেলাতে পারেন। তো আমরা এটা একটু দেখি। তো আমরা এই জিনিসটাকে আর ইউজ করতেছি না আপাতত, এটাকে উঠাই দিলাম, এটাকে উঠাই দিলাম, আচ্ছা এটাকে উঠাই দিলাম। আমরা দেখি এখানে একটা হোভারে ইফেক্ট ফেলাতে পারি কিনা। সাপোজ আমি দিলাম হচ্ছে H1 ট্যাগ, এখানে আমি মনে করেন যে কিছু একটা লিখলাম, সাপোজ হচ্ছে রেড কালার দিলাম, এরপরে হচ্ছে নিচে আরেকটা দিলাম হচ্ছে গ্রিন। সাপোজ দুটোই থাকুক, সমস্যা নাই। তো আমি যদি এটা রিলোড দেই তাহলে এটা কি আছে, যে একটা রেড একটা গ্রিন। হোভার মানে হচ্ছে যখনই আমি মাউসটা এর উপরে নিয়ে আসবো, যখনই মাউসটা আমি লেখাটার উপরে নিয়ে আসবো, তখনই কিছু একটা ইফেক্ট পড়বে। যখনই আমি মাউসটা এর উপরে নিয়ে আসবো তখনই যেন এর উপরে একটা কোনো ইফেক্ট পড়ে, সেটাকে আমরা বলতেছি হোভার। স্পেশালি যদি আপনি বিভিন্ন ওয়েবসাইটে যান, আমরা তো অনেক ওয়েবসাইট চিনি না, শুধু প্রথম আলো চিনি, তো প্রথম আলোতেও থাকতে পারে। দেখেন এখানে একটা ইফেক্ট, সুন্দর একটা ইফেক্ট আছে, কিন্তু হয়তো একটু ক্লিয়ার বুঝতে পারতেছেন না। দেখেন এই যে সর্বশেষ প্রত্যেকটা মেনুতে যখনই আপনি মাউস নিয়ে যাচ্ছেন, তখনই কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে ওই মেনু বার গুলোতে থাকে না, এই ন্যাব বার গুলো, এই ন্যাব বার গুলোতে ওই ইফেক্টটা দেওয়া থাকে। আপনি শুধু ন্যাব বার না, যে কোনো জায়গাতে দিতে পারেন। আমি সেটাই দেখাচ্ছি যে আমাদের কাছে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস যে কোনো, যখন যেটাতে আমি মাউস নিয়ে যাব তখন সেটাতে যেন এরকম কোনো কিছু একটা চেঞ্জ হয়ে যায়। তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো প্রথমত আমাকে যেটা করতে হবে যে এই ওয়ানটাকে ধরতে হবে। এই ওয়ানটাকে ধরলাম, আমি প্রথমত বলে দিলাম যে এটা কালারটা কি আছে, রেড কালার আছে। H1 এর কালারটা কি হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। এই দেখেন প্রত্যেকটা H1 এর কালার কি হয়েছে, রেড কালার হয়ে গেছে, তাই না? এটা নরমাল বিষয়, এটা এমন কিছু এখনো পর্যন্ত কিছু বলে নাই। এখন আমি চাচ্ছি এটা হোভার দেওয়ার জন্য। হোভারটা দিব কার উপরে, H1। H1 লিখলাম, এবার একটা কলম দিলাম। কলম দেওয়ার লেখার পর এখানে লিখলাম হচ্ছে হোভার, HOVER, হোভার। হোভার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমি বলে দিলাম হচ্ছে কালার গ্রিন করে দিবা। যখনই H1 এর উপরে আমি হোভার করব, দেখেন এখানে বলে দেওয়া আছে H1, তার মানে H1 এর উপরে যখন আমি হোভার করব তখন কি করবে, গ্রিন কালার দেখাবে। নরমালি কি কালার আছে এখানে, রেড কালার। নরমালি কি আছে এটা, দেখেন নরমালি কি আছে, রেড কালার। কিন্তু যখন আমি মাউসটা উপরে নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, কালারটা গ্রিন হয়ে যাচ্ছে। আপনি এটার উপর মাউস নিয়ে যাবেন, এটা কালারটা কি যাচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে হোভার ইফেক্ট। এটাকে বলা হচ্ছে হোভার ইফেক্ট। তার মানে এখন কিন্তু আপনি চাইলেই যে কোনো জায়গাতে এই ইফেক্টটা ফেলাতে পারেন। এখানে কি তেমন কোনো কাজ করতে বলে মনে হয় না। আপনি সাপোজ এটাও বাদ দিলেন, আমাদের কোনো ব্যাস প্রথমত কোনো কালার দরকার আছে, দরকার নেই। আমাদের নরমাল কি আছে, এরকম ব্ল্যাক কালার। যখনই আমি মাউসটা নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে। যখনই মাউসটা উপরে নিয়ে যাচ্ছি, হোভার করতেছি, তখনই গ্রিন হয়ে যাচ্ছে। আমাদের কি করা লাগছে এটা করার জন্য, এই H1টাকে ধরতে হচ্ছে। এখানে H1 সিলেক্টরটাকে ধরতে হচ্ছে, তারপর একটা কলম দিতে হচ্ছে, কলম। কলম দেওয়ার পরে আমরা একটা এই হোভার নামে এই জিনিসটা ইউজ করতেছি। করার পরে আমি বলতেছি যে মাউস যখনই আমি H1 এর উপরে নিয়ে যাব, যখনই H1 এর উপরে আমি নিয়ে যাব তখনই তুমি কালারটা গ্রিন করে দাও। তো এইরকম আপনি বিভিন্ন ইফেক্ট আপনি এরকম এই জায়গায় দিতে পারেন। আপনি কি করতে পারেন, ফন্ট সাইজ সাপোজ 50 পিক্সেল। যখনই আমি মাউসটা উপরে নিয়ে গেলাম তখন দেখেন এটা ফন্ট সাইজটা বড় হয়ে গেল, কালারও চেঞ্জ হয়ে গেল। তার মানে মাউস উপরে নেওয়ার পরে আপনি কি কি করতে চাচ্ছেন সবগুলাই আপনি করতে পারবেন। সাপোজ আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিবেন, সেটাও করেন। কখন হবে ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেডটা কখন, এখন নরমালি হয়েছে, হয় নাই। যখনই আপনি হোভার করবেন তখনই ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে, ফন্ট সাইজটা বেড়ে যাবে। তার মানে আপনি এই জায়গার ভিতরে এই হোভার, H1 হোভার এর ভিতরে আপনি যা যা লিখবেন সবগুলা ইফেক্টই ওই জায়গাতে পড়বে। এখন একটু কাইন্ডলি বলেন যে এটা বুঝতেছেন কিনা আপনারা। ইন্টারাকশন করতে পারলে ভালো লাগতো, কিন্তু কথা হচ্ছে যে আপনারা তো কথা শোনেন না, ভেজাল করেন। আমি কি করব, মেসেজে বলেন যে বুঝছেন কিনা। যারা এই যে নতুন বিগিনারের কথা বলতেছেন যে আপনারা বিগিনার ভয় পাচ্ছেন, তারা বুঝতেছেন কিনা সেটা বলুন। যেখানে বিগিনার বা অ্যাডভান্সে আমার মনে হয় যে বিগিনার হইলে আরো কিভাবে বোঝা যাইতে পারে সেটা আমি বুঝতে পারতাম যে আপনি বিগিনার, আপনাকে আমি বুঝাইতে পারতেছি।
এই জন্য আমি বলতেছি যখনই আপনারা কথা বলতেছি তখন ওই বিগিনাররা একটু দ্রুত কথা বলে, যারা পারতেছেন তারা আল্লাহর হস্তে, আপনারা তো মেসেজ করার দরকার নাই, যারা বুঝতেছেন না তারা একটু মেসেজ করেন যে আমি বুঝতে পারতেছি না। তাহলে আমাদের এই বিষয়টা আমাদের মোটামুটি হোভার জিনিসটা ক্লিয়ার। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? একটা হচ্ছে ওভারফ্লো আর একটা হচ্ছে হোভার, এই দুটা জিনিস আমরা শিখলাম। আমার মনে হয় আপনাদের সবার খাতার মধ্যে নোট করা আছে যে আপনি আজকে দুইটা জিনিস শিখছেন। আমার ক্লাস থেকে যদি আপনি বুঝতে নাও পারেন, স্বাভাবিক কথা, সবাই যে আমার কথাই বুঝবেন ব্যাপারটা তো এরকম না। তো যখন আপনি বুঝবেন না তখন আপনি যদি গুগলে কোথাও হোভার লিখে সার্চ করেন বা ইউটিউবে ভিডিওতে যদি হোভার লিখে সার্চ করেন, দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন, ওখান থেকে অন্তত জেনে নেবেন। বাট টপিকস গুলা আপনার কাছে লেখা থাকা দরকার, যাতে আপনি সার্চ করতে পারেন। আপনি কি লিখে সার্চ করবেন, আপনি কি পারেন না সেটা আপনি নিজেই জানেন না, এটা সমস্যাটা হয় সবার ক্ষেত্রে। তো যদি আমি জানি যে আমি এটা পারি না, তাহলে আমি এটা সার্চ করে শিখে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, আমাদের এই বিষয়টা ক্লিয়ার। আমরা এই দুটা জিনিস দেখানোর পিছনে কারণ আছে, আমরা একটা জিনিস শিখবো। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ইন্টারনাল সিএসএস টা ইউজ করলাম না, আমরা ইন্টারনাল সিএসএস ইউজ না করে আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করি। তাহলে কিভাবে করবো? আমাদেরকে এখানে লিংক করতে হবে না, LINK লিংক। দেখেন লিংক যখনই আমি লিখলাম, লিংক লেখার পরে দেখেন এখানে অনেকগুলো লিংক দেওয়া আছে। আপনারা দেখেন তো, যদি আমি সিএসএস এর লিংক করতে চাই তাহলে কোনটাতে আমি ক্লিক করব? এখানে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সিএসএস লিংক। আবার যদি ফেভ আইকন লিখতে চান, ফেভ আইকন, আমরা ফেভ আইকন কিন্তু দেখছি, তাহলে আপনি ফেভ আইকনে এই লিংকটা দিবেন। আমরা যদি সিএসএস এর লিংক করতে চাচ্ছি তাহলে আমরা এই লিংকটাতে ক্লিক করব, সিএসএস এই লিংকটা হয়ে গেল। আমরা একটা ফাইল তৈরি করব, সিএসএস এর একটা নতুন ফাইল তৈরি করব। আমি ফাইল তৈরি কোথায় করি? এই জায়গা থেকে আসবো, এই জায়গাতে আসার পরে এখানে ক্লিক করব, আমি লিখলাম main.css। যেহেতু আমরা সিএসএস ফাইল তৈরি করতেছি, যেহেতু আমরা এটা সিএসএস ফাইল তৈরি করতেছি, এই জন্য আমি এক্সটেনশনটা কি দিলাম? .css। এন্টার দিলাম। দেখেন যখনই সিএসএস ফাইল তৈরি করছি তখন এই পাশে একটা দেখেন হ্যাশ সাইন দেওয়া আছে, এটা হচ্ছে সিএসএস এর ডিফল্ট লোগো। আর যখন আমরা এইচটিএমএল ফাইল তৈরি করছি তখন এটা হচ্ছে এইচটিএমএল এর লোগো। যখন আমরা পিএইচপি তৈরি করব দেখবো যে লোগোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পিএইচপি এর লোগো আলাদা আছে। তো এটা দেখে বুঝতে পারবেন যে আপনার ফাইলটা তৈরি করা ঠিকঠাক হচ্ছে কিনা। আপনার যে ফাইলটা তৈরি করতে চাচ্ছেন সেই ফাইলটা ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা সেটা আপনি বুঝতে কিন্তু পারবেন। দেখা গেল লিংক আপ করা হয়ে গেল, আমাদের এখানে এই যে এই সেট, এখানে আমাদের কি লিখতে হবে? ওই ফাইলটার নাম দিতে হবে main.css, এই নামটা আমাদেরকে দিতে হবে। এখন আমরা এই জায়গাতে সিএসএস লিখতে পারি। আচ্ছা, আমরা এখন যেটা করব, খুবই ইম্পর্টেন্ট পার্ট, এমন কোনো ওয়েবসাইট নাই যেখানে আপনার এই জিনিসটা দরকার হয় না, এই যে এই নেমবার গুলো দরকার হয় না। এই নেমবার গুলো এমন কোনো ওয়েবসাইট নাই যেখানে প্রয়োজন হয় না। ম্যাক্সিমাম ওয়েবসাইট এবং নেমবার থাকে। তো এই নেমবার গুলো আসলে কিভাবে তৈরি করা যায়, এই এই জিনিসগুলো আমরা একটু দেখতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আজকে একটু দেখি যে কিভাবে তৈরি করা যায়। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে যে নেমবার গুলো আমরা কিভাবে তৈরি করব। দেখেন নেমবার গুলো তৈরি করার আগে একটু চিন্তা করে দেখেন যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো প্রত্যেকটা কি বলেন তো একটা লিস্টের মধ্যে না? আমরা যখন অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট শিখছিলাম তখন তো আমরা এরকম এই লিস্ট গুলাকেই তো এই পাশে পাশে করতে পারি ফ্লোটিং লেফট দিয়ে। তো এগুলাকে আমরা একটা লিস্টের মধ্যে কল্পনা করি যে আমরা লিস্ট তৈরি করব, আনঅর্ডার লিস্ট তৈরি করি, ইউএল লিখলাম। ইউএল লেখার পরে আপনি যদি এন্টার দেন দেখবেন যে ইউএল এর ট্যাগটা হয়ে গেছে। ইউএল এর মধ্যে কি থাকে? লিস্ট আইটেম থাকে। লিস্ট আইটেমের মধ্যে আমি লিখলাম এই আমি হোম, এরপরে লিখলাম কি লিখবো, এরপরে লিখলাম হচ্ছে এ বি ও বি অ্যাবাউট আস, এরপরে আমি লিখলাম হচ্ছে কন্টাক্ট আস, সি ও এন টি এস, কন্টাক্ট আস, এরকম আমরা লিখতে পারি। লিখে যদি আমি এই জায়গাতে রিলোড দেই দেখবেন যে এই যে একটা একটা করে লিস্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন একটা একটা করে লিস্ট চলে আসছে। শুধু এই লিস্ট গুলাকে আমরা যদি এই পাশাপাশি করে রাখি তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু তার আগে একটা জিনিস খেয়াল করেন, এই নেমবার গুলাকে যখন আপনি মাউস নিয়ে যাচ্ছেন তখন কিন্তু মাউসটা ক্লিকেবল হচ্ছে না, মানে ক্লিক করার মতো ব্যাপার হচ্ছে না। কিন্তু এই জিনিসগুলা কিন্তু ক্লিকেবল, মানে ক্লিক করার মতো ব্যাপার স্যাপার হচ্ছে। তো কোনো কিছুকে যদি আপনি ক্লিক করার মতো ব্যাপার স্যাপার করতে চান, যদি কোনোটাকে ক্লিকেবল করতে চান যেখানে মাউস ক্লিক করব আমি, তাহলে আপনাকে
কোন ট্যাগটা ইউজ করতে হবে বলেন তো? আপনাকে অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। তো অ্যাঙ্কর ট্যাগটা আমরা কি করতে পারি, এটার ভিতরে আমরা ইউজ করতে পারি। যেখানে একটা এ লিখলাম অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যদি আপনি টেক্সটটা দেন যে হোম, তাহলে দেখবেন যে এই জায়গাতে লেখাটা এখন ক্লিকেবল হয়ে যাচ্ছে। যে হোমটা দেখেন এখন মাউসটা ক্লিকেবল হচ্ছে। আমি একটু বড় করে দেখাই, দেখেন এই মাউস, এখানে এখন মাউস ক্লিকেবল হচ্ছে, মানে এখন ক্লিক করার মতো একটা অপশন দিচ্ছে। কিন্তু এটাকে কিন্তু দিচ্ছে না, কারণ এটাতে আপনি কি করতেছেন না, ক্লিকেবল করার জন্য অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতেছেন না। তার মানে ক্লিকেবল করার জন্য আপনার কি করতে হবে, অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে। অ্যাঙ্কর ট্যাগ দিলাম, আমি এর নামগুলো চেঞ্জ করে দিই। এ বি ও বি অ্যাবাউট আস, সি ও এন টি এ সি ডি কন্টাক্ট আস। এইরকম দেখেন আমি তিনটা জিনিস এখন ক্লিকেবল হয়ে গেছে, তিনটা জিনিসই আমাদের ক্লিকেবল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটা একটা করে জিনিস ডিজাইনগুলো চেঞ্জ করব। যেমন আমরা যদি প্রথমত একটা কাজ করি, যে এই যে ডট সাইনটা দেওয়া আছে, ডট, এই ডট গুলা কোনটার কারণে দেওয়া থাকে, কোন ট্যাগের কারণে এরকম ডট ডট সাইন ওঠে আমাদের, আমরা জানি না। এটা একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কোনটার কারণে এইরকম ডট ডট সাইন দেওয়া হয়, মানে ডট ডট সাইন অটোমেটিক্যালি হচ্ছে কোনটার কারণে এরকম করে হয়? কথা না বললে বলেন তো, অপশন দিলাম, একটু কথা বলেন। এটা ইম্পর্টেন্ট একটা টপিক। লিস্টের কারণে আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে এই যে ইউএল ট্যাগের কারণে, না ইউএল এই ট্যাগের কারণে, এই তো। তাহলে যদি আমরা এই ইউএল ট্যাগটাকে ধরতে পারি, এই জায়গাতে যে ইউএল ধরলাম, ধরার পর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমি বললাম যে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল টাইপ যদি আমি নান করে দেই, এন ও এন নান করে দেই, তাহলে কি আসে দেখেন, নান হয়ে গেছে। কি লিখলাম, লিস্ট স্টাইল টাইপ, এটাকে আমি নান করে দিলাম, তার মানে ওই লেখাগুলো চলে গেছে। কারণ ওই ইউএল এর কারণেই কিন্তু ওই ডট ডট গুলো আসতেছিল। তো আমরা ওই ইউএল টাকে ধরলাম, ধরার পরে আমি বলে দিলাম লিস্ট স্টাইল টাইপ হচ্ছে নান, এটা তুমি নান হয়ে যাও। বুঝতে পারছেন? বোঝেন নাই না? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা ওই ওভারফ্লো হিডিং করতে পারি। ওভারফ্লো এখানে হিডেন করতে পারি। এই ওভারফ্লো হিডেনটা যদি না করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে পাবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এখানে পাবে না। ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা দিতে পারি, সাপোজ এটা হচ্ছে রেড। আমি যদি রিলোড দেই তাহলে দেখবেন যেটা ওই ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে। এখন আমাদের দরকারটা কি বলেন তো, আমরা কি চাচ্ছি? আমাদের দরকারটা হচ্ছে যে এই যে হোম যেটা লেখাটা আছে, এই লেখার পরে অ্যাবাউট আস, মানে এই পাশাপাশি থাকে। পাশাপাশি থাকার জন্য আমরা গতদিন কি শিখছিলাম বলেন তো? প্লট। ফ্লট Float. লেফট। ফ্লট লেফট আপনি কাকে দিবেন বলেন? এখানে ইউএল কে দিবেন না এলআই গুলাকে দিবেন? এলাই গুলা এলআই কে দিবেন, কারণ এলআই গুলোর মধ্যে কিন্তু এই হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই জিনিসগুলো লেখা আছে। তো আমরা যদি এই জায়গাতে ধরি, বাইরের দিকে আসি, আসার পর যদি এলআই কে ধরি, এলআই কে ধরার পর আমি বলে দিলাম যে ফ্লট, ফ্লট হচ্ছে লেফট। ফ্লট যদি আপনি এখন লেফট করে দেন তাহলে কি হবে, পাশাপাশি চলে আসছে না? জি ভাই। জি ভাই। পাশাপাশি যদি আসে, এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে দেখেন এই যে নিচের দিকে একটা রেখা আছে না, নিচের দিকে একটা লাইন আছে না, লাইন। জি ভাইয়া। আচ্ছা, তার আগে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটার সাথে একটা গা লেগে লেগে আছে, একটার সাথে একটা গা লেগে লেগে আছে, এই লেগালাগি থাকাটাকে আমরা সরাতে পারি কিভাবে বলেন? নিজেদের মধ্যে Padding দিয়ে ভাইয়া। change করার জন্য পেডিং দিয়ে প্যাডিং করতে পারি। পেডিং দিয়ে তো সেই প্যাডিংটা আমরা কোথায় করবো বলেন তো? এই প্যাডিংটা কোনটাকে দিব? লিস্টের ভিতরে। এলাই গুলা এলআই গুলাকে একটা কাজ দেখেন, এলআই গুলার মধ্যে কিন্তু আবার এ আছে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এলআই কে ধরলাম, ধরার পর একটা স্পেস দিলাম, দিয়ে আমি এ কে ধরলাম, যে এলআই গুলার ভিতরে যেগুলা এ আছে, এলআই গুলার ভিতরে যেগুলোর মধ্যে এ থাকবে সেগুলাকে আমি কি করব, প্যাডিং দিব। প্যাডিং দিব, প্যাডিং হচ্ছে আপনি প্যাডিং কোন কোন দিকে দিবেন বলেন তো? প্যাডিং দিবেন উপরে নিচে ডানে বামে, না? উপরে নিচে ডানে বামে চারদিকে দিবেন তো নাকি? তো আমরা এইরকম একটা করতে পারি যে উপরে নিচে হচ্ছে দিব আমি
14 পিক্সেল, উপরে নিচে কত দিব 14 পিক্সেল, এরপরে স্পেস দিব, আর ডানে বামে দিব আমি হচ্ছে মনে করেন 16 পিক্সেল। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, আমাদের এই যে নিচে যে লাইন গুলো আছে আন্ডারলাইন করা, এই আন্ডারলাইনটা কোনটার কারণে আসে বলো? পুরো তো পায় নাই মেবি। এই টেকের জন্য। এই আন্ডারলাইনটা আসে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কারণে। অ্যাঙ্কর ট্যাগের জন্য। হ্যাঁ, আন্ডারলাইনটা আসে Text অ্যাঙ্কর decoration ট্যাগ কারণে। কিন্তু আমার নিচে একটা টেস্ট পারপাসে করে দেখি, যেমন এখানে আসলাম, আমি যে অ্যাঙ্কর ট্যাগটাকে উঠাই দিলাম, এই অ্যাঙ্কর ট্যাগটাকে উঠাই দিয়ে আমি অ্যাঙ্কর ট্যাগের এই জায়গাতে আমি কিছু একটা লিখলাম, দেখবে যে এই লেখাটার মধ্যে কিন্তু কোনো প্রকার ওই আন্ডারলাইন আসে না। আসছে আন্ডারলাইন? না ভাইয়া। আন্ডারলাইনও আসে না, এবং এটাকে ক্লিক করার মতো অপশনও দিচ্ছে না। দিচ্ছে? এটা ক্লিক করাও যাচ্ছে না। তার মানে ওই অ্যাঙ্কর ট্যাগের কারণে আপনাকে আন্ডারলাইনটা আসে, এবং ওই অ্যাঙ্কর ট্যাগের কারণে আপনাকে ওই ক্লিক করার মতো একটা অপশন তারা দেয়। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বুঝলাম যে আমরা এই এটার মধ্যে তাহলে আমরা একটা কাজ করতে পারি না, যে এলআই এর ভিতরে এ কে ধরতে পারি। এলআই এর ভিতরে এ কে ধরলাম, এবং এখানে আমি বলে দিলাম যে টেক্সট ডেকোরেশনটাকে আমি নান করে দিলাম। ওটা তো একটা টেক্সটের ডেকোরেশন তো নাকি? এই লাইনটা দিয়ে জি ভাই। টেক্সটটাকে ডেকোরেশন করা, সৌন্দর্য বাড়ানো হয়েছে, তো সেটাকে আমি নান করে দিলাম। দেখেন লাইনটা চলে গেছে। বুঝতে পেরেছেন? আরেকটা কাজ জি করতে ভাই। পারি, যে এই যে দেখেন এই জিনিসগুলোকে আমরা একটা ওই যে ব্লকের মতো করে করতে পারি। আমরা একটা ডিসপ্লে ব্লক নামে একটা অপশন আমরা রাখতে পারি। ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক অপশনটা রাখলে এটার সুবিধা অনেক আছে। দেখবেন যেটা একটা ব্লক, এটা বড় হয়ে গেছে, ব্লক করে দিচ্ছে, ঠিক আছে, ব্লক করে এরকম বড় হয়ে গেল। এখন যেটা আমরা করতে পারি, এখন আমাদের নেক্সট টার্গেট কি হতে পারে বলেন? নেক্সট টার্গেটটা দেখেন এই পাশে ফাঁকা রাখছে, উপরে উপরে একটু ফাঁকা রাখছে। আচ্ছা এটা বাদ দেন, আমাদের নেক্সট টার্গেটটা আমরা এটা করি যে যখনই আমি হোমের উপরে যাব, মাউসটা নিয়ে যাব, তখন যেন কালার গুলো চেঞ্জ হয়ে যায়। Hover। তাহলে কি করতে হবে? এটা হোভার ইফেক্ট দিতে হবে না? Hover করতে হোভার ইফেক্টটা আমি কার উপরে দিব বলেন? টেক্সটের উপরে। এই টেক্সটের উপরে দিব। তো এই টেক্সটটা কোথায় আছে বলেন তো? এই টেক টেক্সটটা আছে হচ্ছে, দেখেন এই জায়গাতে আছে, টেক্সটটা আছে হচ্ছে এলআই এর ভিতরে। এলআই এর ভিতরে এ আছে, এ কে দিবেন আপনি হোভার, এইচ ও ভি ই আর, হোভার। এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেন। দেওয়ার পর আপনি লিখলেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলেন হচ্ছে আপনি সাপোজ গ্রিন দিলেন, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? গ্রিন দিলাম। এখন আমি ক্লিক করলাম, মাউসটা নিয়ে গেলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনাকে আসলে বুঝতে হবে যে কোনটার কারণে আপনি কোনটা দিচ্ছেন। যে আপনি হোভারটা দিবেন কোনটা ভিতরে? এ কে দিবেন না? তো এটা আছে কোথায়? এলআই এর ভিতরে। তো এই জন্য আমরা এইভাবে করতে পারি যে এলআই এর ভিতরে এই স্পেসিফিক করে করে দিলাম যে হোভার দাও, ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি এরকম করে দাও। আমরা এখন যেটা টার্গেট সেটা হচ্ছে, দেখেন যে চারদিকে নরমালি এই এই এটার বৈশিষ্ট্য হচ্ছে সে অটোমেটিক্যালি কিছু মার্জিন, কিছু প্যাডিং ছেড়ে দেয়। যেমন যে উপরের দিকে কি করছে দেখেন তো, উপরের দিকে একটা জায়গা রাখছে, এই পাশে একটা জায়গা রাখছে। তো এইগুলা করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেই ইউএলটাকে একটা কাজ করতে পারেন। এখানে আপনি বলে দিতে পারেন যে মার্জিন 0, সব দিক দিয়ে কি হবে? মার্জিন 0 পিক্সেল। বুঝতে পেরেছেন? মার্জিন সব 0 পিক্সেল করছে। এরপরে আপনি কি করতে পারেন যে প্যাডিংও কি করতে পারেন? 0 পিক্সেল। মানে মার্জিন প্যাডিং গুলো সবগুলো 0 পিক্সেল করে রাখছে। আগের মতো কিন্তু আর জায়গাটা একটু সরে গেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা এভাবে করতে পারি। এখন দেখেন আমরা এই জিনিসটা করতে পারবো কিনা, এইরকম আমাদের একাধিক এরকম মেনু আমরা তৈরি করতে পারবো কিনা বলেন? জি ভাইয়া পারবো। জি ভাই পারবো। একটা কোশ্চেন ভাই ছিল। একটা বলেন। আচ্ছা ভাই, মেনুটা যে বানাইলাম, মানে কারণ বেসিক্যালি মেনু তো মানে ন্যাপ ট্যাগ দিয়ে বানানো হতো, ন্যাপ ট্যাগ দিয়ে বানানো না এইভাবে করলে হবে? ভাই আমি আপনাদেরকে যখন সেকশন ট্যাগটা সম্বন্ধে বলছিলাম, তখন আমি বলছিলাম যে সেকশন ট্যাগটার প্রয়োজনীয়তা কেন না করলে কি হবে, এটা বলছিলাম। জি জি জি। সেম ভাবে এটা আপনি তবে একটা জিনিস বিভিন্ন ভাবে করতে পারেন। আপনি, আমার বাসা মিরপুর, আমি এখান থেকে নিউ মার্কেট বিভিন্ন রাস্তা দিয়ে যাইতে পারি, কিন্তু আপনাকে জ্ঞানী মানুষ কখন বলা হবে? যখন আপনি কোন সময়ের মধ্যে রাস্তা যে দিকতে জ্যাম থাকে না সেই দিক থেকে যদি আপনি নিউ মার্কেট যাইতে পারেন, তাহলে আপনাকে কি বলবো আমি, যে আপনার মাথার মধ্যে ঘিলু আছে। কিন্তু আমি যদি ঘুরে ঘুরে যাই, তাহলে তো আমার নিউ মার্কেটটা যাওয়া হলো, হবে না যাওয়া? আমরা এখন যেভাবে কাজ করতেছি ভাই, সবভাবেই কাজ করতে পারেন,
কিন্তু যদি আপনি ন্যাপ ট্যাগটা ইউজ করেন তাহলে কি হবে, আপনার কাজটা অনেক স্মার্ট হবে, আপনার কাজগুলো কি হবে, স্মার্ট হবে। কারণ ন্যাপ ট্যাগটা তৈরি করা হয়েছে এরকম ন্যাপ বার তৈরি করার জন্য। কিন্তু এই ইউএল ট্যাগটা কি ন্যাপ বার তৈরি করা হয়েছে? হ্যাঁ, এক একটা আমি জন্য সেটাই এক একটা বললাম, পারদর্শী। হ্যাঁ, তো আপনি সবভাবেই তৈরি করতে পারবেন, বাট আমরা একটা পদ্ধতি দেখতেছি, ঠিক আছে, আমরা একটা পদ্ধতিতে দেখতেছি। যেহেতু আমি ক্লাসের মধ্যে অন্তত আপনাদের ন্যাপ ট্যাগটা দেখাই নাই, সো হঠাৎ করে ওই ট্যাগটা যদি দেখাই তাহলে হয়তো আপনাদের আবার সমস্যা হবে। তো আপনার এই ট্যাগটা দেখাইছি, এটাতেই করা যায়, আমি সেটা দেখালাম। আপনারা ন্যাপ ট্যাগ দিয়ে ট্রাই করেন, এটা তো গুড প্র্যাকটিস ন্যাপ ট্যাগ দিয়ে ট্রাই করা, ঠিক আছে? ভাইয়া তো বুঝাইছি ভাইয়া, একটা। হোভারের ক্ষেত্রে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছেন, এই জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। আমরা যদি এখানে জাস্ট কালার দিই তাহলে কি জাস্ট টেক্সটার কালার চেঞ্জ হবে না? অবশ্যই এখানে যে শুধু কি দিবেন, কালার, COLOR কালার। আমরা কিন্তু এই জন্যই দেখছিলাম ওই জায়গাতে যে আহ, এই হোভারের মধ্যে আপনি এই ব্র্যাকেটের মধ্যে এখন যা যা দিতে চাইবেন মাউসটা নিয়ে গেলে সেই সেই জিনিসগুলো পেয়ে যাবেন। টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এটা না দিয়ে একটা কাজ করেন, ব্ল্যাক না দিয়ে হোয়াইট দেন। কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে, আপনি যা যা দিতে চাইবেন সেটা সেটাই পেয়ে যাবেন, এটা কোনো আর সমস্যা নাই। তো ব্যাপারটা হচ্ছে দেখেন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। আপনি, আশা করতেছি যে যেহেতু আপনি এই যে বললেন, যারা বলতেছেন যে ওয়েবসাইট, পুরো ওয়েবসাইট ডিজাইন করতেছে, আমার মনে হয় কালকে থেকে আপনিও সেটা করতে পারবেন। কারণ একটা ওয়েবসাইটের মূল জিনিসটা কিন্তু এইরকম একটা জিনিস থাকতে হয়। তো এই জিনিসটা যদি করতে পারেন, তারপরে মাঝখানে আচ্ছা এই জায়গাতে আমরা একটা কাজ করতে পারি, এই জায়গাতে আমরা একটা স্লাইডার ইউজ করতে পারি, পারি না? তো ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। ভাইয়া আমরা যে এই যে এটা কিন্তু ওভারফ্লো হিডেন ইউজ করলাম, কিন্তু কথা হলো যে আসলে এই কাহিনীটা কি, এখানে তো কোনো কিছু ওভাররাইট হচ্ছে না, তাহলে আমরা ওভারফ্লো হিডেন কেন ইউজ করলাম? ওভারফ্লো হিডেন হচ্ছে এখানে। ওভারফ্লো হিডেন যদি আপনি না দেন, দেখেন একটা কাজ করি, ওভারফ্লো হিডেন উঠে যাচ্ছে। হ্যাঁ আসলে এই জিনিসটা বোঝা যাচ্ছে কাজ কেন করতেছে না। ওভারফ্লো দিবেন, এটা কাজ করবে না। কারণটা হচ্ছে আপনি নির্দিষ্ট হাইট ওয়েট কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? সে এটা ওভারফ্লো সে বুঝতে পারতেছে না। আপনি হাইট করে রাখলে সেটা নির্দিষ্ট একটা জায়গা পাবে, তাছাড়া কিন্তু সেটা পাবে না। আপনি ওই জায়গায় ওটা পাচ্ছে না। আমরা এই জন্য আগে ওভারফ্লো দেখলাম। আমি ওভারফ্লো কিন্তু একটা জিনিস দেখাচ্ছি, আপনি একটা কাজ, আমি যেটা বলি সেটা হচ্ছে আরো ভালো করে বোঝার জন্য দেখবেন যে ওভারফ্লোতে আরো কি কি দেওয়া যায়। ওভারফ্লোটাতে শুধু হিডেন দেখছি, আমরা স্ক্রল দেখছি, আরো কি কি দেওয়া যায় এটা দেখলে হয়তো আপনার কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? বাট আমার থ্যাংক ইউ কথা ভাইয়া। হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে আরো একটু মানে টপিক দেখেন, শব্দ করে না। আমি যখন কোন একটা টপিক দেখাচ্ছি, যেমন হচ্ছে ওভারফ্লো, তো আপনার খাতায় লেখা আছে ওভারফ্লো, তো আমি ওভারফ্লোতে কি দেখাইছি তেমন, শুধু আমি দেখাচ্ছি যে হ্যাঁ এতটুকু জায়গার মধ্যে সব জিনিস আটকে। এটা নিয়ে ওভারফ্লো দিয়ে আরো কি কি করা যায় সেটা স্টাডি করার দায়িত্ব হচ্ছে আপনার। আমি দেখালাম আপনাকে হোভার, আমি হোভার দেখাইলাম যতটুকু, এটা হোভারের জন্য ইনাফ না। হোভারে আরো অনেক কাজ আছে, হোভারের মধ্যে আরো অনেক কাজ আছে। হোভার যেভাবে আমরা সিলেক্ট করতেছি অন্যভাবে করা যায়, আরো আছে। তো এটা দিয়ে আপনি কি কি করতে পারেন সেটা আপনার কাজ করার দায়িত্ব হচ্ছে আপনার, ঠিক আছে? আমরা এই ন্যাপ বার দেখাচ্ছি, ন্যাপ বার দেখালাম ইউএল দিয়ে। আপনি এই ইউএল বাদ দিয়ে আরো কি কিভাবে ন্যাপ বার তৈরি করা যায় সেটা রেসপন্সিবিলিটি আপনার, বাট আপনাকে শুধু পয়েন্ট আউট করে দিচ্ছি। আমাদের হয়তো এত সময় হবে না যে এত বিস্তারিত বলার জন্য, কারণ আপনি জানেন যে আমাদের সময় 3 মাস। 3 মাসের মধ্যে ডিজাইন, ডেভেলপমেন্টের মধ্যে পিএইচপি, মাইএসকিউএল, ওয়ার্ডপ্রেস, এবং আমি থার্ড ব্যাচে যেটা শিখাচ্ছি, থার্ড ব্যাচের আগ্রহটা একটু বেশি ছিল জাভাস্ক্রিপ্টের ব্যাপারে। তো তারা অনেক রিকোয়েস্ট করে তারা জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স পর্যন্ত আমি দেখাচ্ছি জাভাস্ক্রিপ্ট, কারণ তাদের আগ্রহ ছিল। আবার সেকেন্ড ব্যাচে যেটা হয়েছে, সেকেন্ড ব্যাচে তাদের আগ্রহ কম এবং তারা হচ্ছে তাদের প্রতি অতটা আগ্রহী না, তাদের কিন্তু জাভাস্ক্রিপ্টে খুব বেশি দেখায় নেই। তো মূলত আসলে এই জিনিসগুলা কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন, একটু স্টাডি করে করতে পারবেন। আপনাদের প্রবলেম গুলো যেগুলো হবে ডেভেলপমেন্ট, যেমন জাভাস্ক্রিপ্টটা দেখেন সবচেয়ে কঠিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তারপরে কঠিন না হোক, তারপরে ডেভেলপমেন্টে যাবেন, অবশ্যই এইসবের থেকে তো ওসব কঠিন একটু হবেই। তো ওই জায়গাগুলোতে যাতে সময় একটু বেশি দেওয়া যায় সেই জন্য এই জায়গাগুলোতে অতটা ডিপলি আলোচনা করবো না, জাস্ট আপনাদেরকে শুধু ধরাই দিব। আপনারা এই জিনিসগুলো নিয়ে একটু ফার্দার বাসায় স্টাডি করবেন, কারণ আপনি অনেক সময় পাবেন, অনেক সময় কিন্তু আপনি পাচ্ছেন বাসায় প্র্যাকটিস করার জন্য। শুধু এই জন্য আপনি এই জিনিসগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস বাসায় করে নেবেন। এখন দেখেন আমরা তো এটা তৈরি করলাম, এখন এখানে যে ক্লিক করলে, এখানে ক্লিক করলে কোন একটা ঘটনা ঘটবে, সেটা করতে পারবেন না। সেটা কিভাবে করব, আমি একটা দেখাই। যে আমি চাচ্ছি যে জি এখানে ভাই। যখন আমি কন্টাক্ট আছে ক্লিক করব, যেমন এখানে কি করে প্রথম আলোতে
এই যে যখন আমি খেলাতে ক্লিক করতেছি তখন এই ইউআরএল দেখবে, ইউআরএল চেঞ্জ হয়ে যাবে। খেলাতে যখন আমি ক্লিক করতেছি তখন দেখেন এখানে স্পোর্টস স্ল্যাশ কি লেখা করতেছে বলেন তো, স্ল্যাশ স্পোর্টস, এবং স্পোর্টস এর মধ্যে দেখবেন যে এখানে স্পোর্টস এর পেজটা চলে আসছে। আবার এখান থেকে যখন আমি বাংলাদেশে ক্লিক করতেছি তখন আরেকটা পেজ চলে আসতেছে, এই যে বাংলাদেশ উপরে লেখা হচ্ছে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের এই পেজটা আসছে। তাহলে প্রত্যেকটা এক একটা কি এগুলা পেজ, প্রত্যেকটা কি এক একটা পেজ। তার মানে আপনার কাছে এখানে কয়টা পেজ হবে, হোম একটা পেজ, তার মানে এই পেজটাকে আমি বলতেছি হোম পেজ, আর এই পেজটাকে বলতেছি হচ্ছে অ্যাবাউট আস, এটা কোনটা কাজ। যখন আমি অ্যাবাউট আসে ক্লিক করব তখন ওই অ্যাবাউট আসের ওই পেজে নিয়ে যাবে, আবার যখন কন্টাক্ট আসে ক্লিক করব তখন কন্টাক্ট আসের ওই পেজে নিয়ে যাবে। তাহলে প্রত্যেকটা পেজ আমাকে তৈরি করতে হবে না? জি ভাইয়া। তৈরি করতে হবে। চলো আমরা পেজ তৈরি করি। পেজ কিভাবে তৈরি করব, এই জায়গাতে আসলাম, এই জায়গাতে আসার পর একটা প্লাস বাটনে ক্লিক করলাম, আমি লিখলাম যে about.html। আপনি নাম যা ইচ্ছা দেন, কোনো সমস্যা কিন্তু নাই, about.html আমি দিলাম। এখন এখানে আমি কি করতে পারি, এই পেজটা আমি কপি করতে পারি, এই পেজটার এই কোডগুলো আমি কপি করে আমি এই জায়গাতে বসাই দিলাম, এই জায়গাতে আমি কি করলাম বসায় দিলাম। এখন এখানে আমি একটা কাজ করতে পারি, যে একটা h1 ট্যাগ নিলাম, আমি লিখলাম হচ্ছে about পেজ, আর এই জায়গাতে আমি লিখলাম হচ্ছে হোম পেজ, হোম পেজ। একটা জিনিস বলেন আমাকে, যে যখন আপনি এই যে বাংলাদেশ এখান থেকে বাণিজ্যতে ক্লিক করতেছেন তখন কি এই মেনুগুলা চেঞ্জ হচ্ছে? না ভাইয়া। চেঞ্জ হচ্ছে এই ভিতরের এই কন্টেন্ট গুলা, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইগুলা চেঞ্জ হবে না, এখানে আমি ক্লিক করব এই মাঝখানে বডি কন্টেন্ট গুলা চেঞ্জ হবে, তাই না? তো এই জন্য পুরা পেজটাকে আমি কপি করে নিয়ে আসলাম, পুরা পেজটাকে কপি করে নিয়ে আসলাম। এখন আমি যে index.html এখানে আছে, আমি যে অ্যাবাউট আছে না অ্যাবাউট, এখানে আমি লিখে দিলাম যে about.html, এই পেজের লিংকটা আমি বলে দিলাম যে about.html। এখন যদি আমি রিলোড দেই তাহলে এটা কোন পেজ আমরা আছি? হোম পেজ। হোম পেজ। এখন যদি আমি অ্যাবাউট আসে ক্লিক করি তখন দেখবেন যে অ্যাবাউট আসের এই পেজ চলে আসে, দেখতে পাচ্ছেন? জি ভাই। এখন আমি যাচ্ছি আবার হোম পেজে যাওয়ার জন্য, আমি যাচ্ছি কি আবার হোম পেজে যাওয়ার জন্য, তাহলে আমি কোথায় এখানে কি লিখবো, এই পেজের নাম কি দিব বলেন? এই পেজের নাম দিলাম হচ্ছে index.html। ইন্ডেক্স। এই পেজটার নাম দিলাম index.html। তার মানে আমি এখানে ক্লিক করলে index. এই যে কি হলো, index.html লিখছি নাকি? ও ভাই সরি, অ্যাবাউট পেজে চেঞ্জ sorry, করতে sorry, হবে। হ্যাঁ এই জায়গাতে লিখতে হবে, সরি। index.html আর এই about us এর নামটা কি দিয়েছিলাম হচ্ছে about.html না, এরকম করে লিখতে পারি। ওকে ডান। আমি যদি এখন এই হোমে ক্লিক করি তখন এই আবার এই পেজে চলে আসে। আমরা কি এই পেজগুলো এভাবে ডিজাইন করতে পারবো কিনা বলেন? জি ভাইয়া। একটা জিনিস দেখাই, পারবো ভাই। সেটা হচ্ছে একটা মানে এখানে একটা স্লাইডার অ্যাড করি, স্লাইডারের মধ্যে একটা অন্তত ইমেজ অ্যাড করি, যদি একটা ইমেজ অ্যাড করি তাহলে হয়তো একটু আপনাদের ব্যাপারটা আরেকটু ব্যাপারটা অন্যরকম হয়তো একটু দেখাবে। আমি এখানে কাজ করতে পারি, একটা সেকশন নিতে পারি, সেকশন নিলাম, সেকশন নাও নিতে পারি, আমি একটা ডিপ নিলাম, সমস্যা আছে? বা একটা সেকশনের ভিতরে আমি ডিপ নিলাম, কোনো সমস্যা নাই, বা নাও নিতে পারি, সেটা কোনো সমস্যা নাই। সাপোজ আমি একটা ডিপ নিলাম, এই ডিপের মধ্যে একটা ইমেজ দিলাম, ইমেজের মধ্যে একটা সোর্স দিব, সোর্স দেওয়ার জন্য আমি একটা স্লাইডার ইমেজ নিয়ে আসতে পারি। স্লাইডার ইমেজ কই থেকে নিয়ে আসবো বলেন? স্লাইডার ইমেজ গুগল থেকে আমি একটা স্লাইডার ইমেজ নিয়ে আসতে পারি। স্লাইডার ইমেজ নিয়ে আসবো, মনে করেন যে আমি এটা নিয়ে আসলাম, আচ্ছা এটা নিয়ে গেলাম, এটা আমি সেভ করবো কোথায়? সেভ ইমেজ অ্যাজ, এই যে ক্লাস 3 এটার মধ্যে একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডারটার নাম দিব মনে করেন যে হচ্ছে ইমেজেস, ইমেজেস, এই ফোল্ডারটা দিলাম। এই ফোল্ডারের ভিতরে আমি একটা এটার নাম দিলাম হচ্ছে 1, এটা 1 নাম্বার ইমেজ 1.jpg। আমি এই জায়গাতে যদি লিংক আপ করতে চাই আমি লিখতে কি লিখতে হবে 1.jpg। তার আগে কি দিতে হবে, ফোল্ডারের নাম বলে দিতে হবে images/1.jpg। আমি এখন যদি রিলোড দেই এই জায়গাতে তাহলে দেখবো এখানে একটা ইমেজ চলে আসে। তো এই ইমেজটাকে আমি সাইজ বড় করতে পারবো না, আমি যদি এখানেই দেই হাইট মানে ওয়াইডটা বলে দেই, ওয়াইডটা বলে দিলাম মনে করেন যে 1250 বা এরকম একটা বলে দিলাম, তাহলে দেখবেন যে সে কিন্তু এত বড় পেয়ে গেছে। আমি আরেকটা হাইটও ফিক্স করে দিতে পারি,
যে হাইট হাইট দিলাম মনে করেন যে হচ্ছে 400। এই যে একটা আরেকটা কমে দেই, 300 করে দেই। এই যে দেখেন এটা কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। তো এইরকম ভাবে আপনি কি করতে পারেন, দেখেন একটা হেডার হয়ে গেল, আপনি একটা ইমেজ দিয়ে স্লাইডের মতো একটা ডিজাইন হয়ে গেল। এর নিচের যেটা আপনারা গতদিন কাজ করছিলেন মনে আছে, গতদিন কি করছিলেন, যে গতদিন এই জায়গাতে ওই যে 3টা ব্লক তৈরি করছিলেন। তো এখানে আপনি একটা কাজ করতে পারেন না, এখানে আপনি আবার নিচে একটা সেকশন লিখলেন যে H1 সেকশন, আপনি লিখতে হচ্ছে ব্লক এসইকে ব্লক সেকশন, এইরকম লিখে নিচে আপনি যেভাবে গতদিন ওই যে ব্লক তৈরি করছিলেন আপনি ওই জায়গাতে ব্লকগুলো লিখতে পারেন না। দেখেন কতক্ষণ কাজ করলাম। এখন দেখেন একটা গুড প্র্যাকটিস, দেখেন এই জিনিসটা আপনি আরো স্ট্যান্ডার্ড কিভাবে করতে পারেন। যেমন আপনি এখানে হোমে ক্লিক করলেন, কোনটা কাজ, আমরা একটা কাজ করতে পারি। যেমন আমরা একটা ফোল্ডার তৈরি করব, এখানে যখন আপনি ক্লিক করবে এই পাশেরটা কিন্তু ফাইল তৈরি করা। ফাইল আর ফোল্ডারের মধ্যে পার্থক্য তো বুঝতেছেন আপনারা, এতদিনে তো বোঝার কথা যে এই পাশেরটাতে ক্লিক করলে কি হবে, ফাইল তৈরি হবে, আর এই পাশেরটা তৈরি করলে ফোল্ডার তৈরি হবে। একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে পেজেস, PAGES, পেজেস, মানে যতগুলা পেজ তৈরি করবেন সবগুলা পেজ এর ভিতরে থাকবে। তো এই পেজের উপরে ক্লিক করে, এই পেজের উপর ক্লিক করে আমি একটা ফাইল তৈরি করলাম, ফাইলটার নাম দিলাম মনে করেন হচ্ছে contact.html, contact.html দিলাম। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই কন্টাক্ট আস এখানে যখন ক্লিক করবে তখন কোথায় যাবে, PAGES, পেজেস এর ভিতরে contact.html এটা পেয়ে যাবে। বোঝেন না কথা না? জি ভাই বুঝছি, ওই পিকচারের বুঝতে মতোই পারছি আর কি। তাহলে পিকচারটা দেখেন যেমন আমি লোকেশন। যখন এই জায়গাতে আসবো, এই যে কন্টাক্ট আসে ক্লিক করবো তখন কি করবে, সে contact.html এর এই পেজে নিয়ে চলে আসছে, কিন্তু এই পেজে তো আসলে কিছু নাই, আমরা কিছু রাখছি। এই যে contact.html এই পেজটা ফাঁকা আছে, তো এখান থেকে আমরা এই অ্যাবাউট আস এই পেজটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমি এখানে পেজের নামটা দিলাম হচ্ছে কন্টাক্ট পেজ, CONTACT কন্টাক্ট পেজ। CSS পায় নাই কারণ CSS লোকেশন করা হয়নি। সিএসএস এর ভুল লোকেশনটা আছে। ঠিকঠাক করা নাই, এই তো এখানে সিএসএস কি করতে হবে বলেন। ওই দুইটা ফাইল ডট দিয়ে সিলেক্ট স্ল্যাশ। দিতে হবে, হ্যাঁ। পাইছে? আচ্ছা এটা একটু তারা বুঝে না, তাদের একটু বুঝাই বলি যে এটা ডট ডট দেওয়া মানে কি বলেন। যখনই ব্যাক আপনি ড্যাশ। ডট ডটটা দিবেন না, ডট ডটটা যখনই আপনি দিবেন না, দেখেন একটা খেয়াল জিনিস করেন, ডট ডটটা যখন দিচ্ছেন না, ডট ডটটা যখন দিচ্ছেন না, এই contact.html এই পেজটা কোথায় আছে বলুন তো। আপনি এই ফোল্ডারে ঢোকেন, এই contact.html টা কোথায় আছে, এটা কিন্তু পেজেস এর ভিতরে আছে, এখানে আছে, কিন্তু এখানে তো কোনো সিএসএস ফাইল নাই। এখানে সিএসএস ফাইল আছে, না ভাই। না। এখানে নাই। এই জন্য আমি যখন ডট ডট দিলাম, ডট ডট দিলাম, তার মানে কি করবে, সে সে এক ঘর পিছনে আসবে, এই ডট ডট দেওয়া মানে সে এক ঘর পিছনে আসবে। এখন সে সিএসএস ফাইল পাইছে না, জি ভাই পাইছি। এখন এই জায়গায় দেখুন মেইন ডট সিএসএস আছে, সে এক ঘর পিছনে আসলো, আসার পর সে এখানে খুঁজে পাইলো যেটা হ্যাঁ এখানে ফাইল আছে। তো এই জন্য আমি ডট ডট এটা দিলাম, ঠিক আছে, এই জন্য এটা পেয়ে গেছে। ভাইয়া একটা ডট মানে একটা পিছনে আসবে এক ধাপ। না না একটা ডট না, আপনি এখানে একটা ডটের কাজ হবে বলে মনে হয় না, একটা তো হবে না, দুইটা ডট দিতে হবে, একটা দুইটা বলে ওইরকম না, একটা দুইটা ডট দিতে হবে। আপনি যদি একাধিক করতে চান তাহলে আপনাকে দুইটা মানে হচ্ছে এক ধাপ পিছনে আসছে, দুইটা মানে কি, দুইটা ধাপ মানে পিছনে। হচ্ছে এক ধাপ পিছনে আসা। Okay, আচ্ছা ব্যাপারটা কি বুঝতে পারতেছেন আপনারা? জি ভাইয়া। যারা বিগিনার তারা একটু আমার সাথে একটু আড্ডা দেন তো, কথা বলুন। যারা নিজেকে জি beginner ভাই বুঝতে পারছি। তারা জি বলেন। ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। আরে বাবা আপনারা তো বুঝছেন, যারা বিগিনার তারা কথা বলতেছে, বিগিনার কারা? ভাইয়া আমিও তো বিগিনার। ভাইয়া বুঝতে পারতেছি না কিছু, দেখতেছি। এখন যদি আমরা চাই এই যে ওই একটা এরকম মেনু তৈরি করব, এখানে একটা কি করব, ওখানে একটা স্লাইডার দিব, তারপর নিচে এরকম ব্লক সাইট তৈরি করতে পারবেন না? একটা একটা ওয়েবসাইটে বেসিক একটা ওয়েবসাইটে কি থাকে বলেন, এখানে এরকম মেনু বার গুলো থাকবে, এখানে হচ্ছে কি থাকবে, একটা স্লাইডার মতো থাকবে, নিচে হয়তো কোনো যে ব্লগের মতো কন্টেন্ট থাকবে, নিচে একটা ফুটার থাকবে, তাহলে শেষ তো নাকি? আর কিছু থাকবে? জি ভাই। জি ভাই। বেসিক একটা ওয়েবসাইট, একটা বেসিক কিছুই নাই মনে করেন, কিন্তু দেখতে তো ওয়েবসাইটের মতো। তাহলে আপনি বলেন আমাকে যে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন কিনা সামনের ক্লাসে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই পারবো।
এই যে যারা কথা বলতেছে ইনশাআল্লাহ আমি ভাই। কারো কথা বলবো কথা বলতেছে না কারা বলুন তো? যারা বিগিনার ইনশাআল্লাহ ভাই পারবো। ভাইয়া করে দেখবো। ট্রাই করবো আমাদের ভাইয়া। ইনশাআল্লাহ। আমাদের মেয়েরা কই থাকে সবসময় এরা খুঁজে পায় না কেন? এরা কথা বলে না কেন? বুঝে না বুঝে কোনটা তাকে বুঝতে হবে, আমি বুঝতেছি না। হেল্প চাইলেও পাবেন না ওদের কাছ থেকে। আপনি কখনো হেল্প পেয়েছেন আমাদের কাছে? এই তো এই যে ঝগড়া শুরু করছে, ভাই আর কইরা লাগবে না। এই আপনারা আন্দাজে কথা বলেন। মেয়েরা শোনেন আমি বলি, সবচেয়ে একটা ভালো পদ্ধতি বলি, সেটা হচ্ছে আপনি ছেলে মানুষ সবসময় চেষ্টা করবেন যে মেয়েদের কাছে হেল্প নেওয়ার জন্য। আবার মেয়েরা তো চেষ্টা করবে ছেলেদের কাছে হেল্প নেওয়ার জন্য। এটা কিন্তু স্বাভাবিক না। আমি ইউনিভার্সিটি তাই করতাম। ইউনিভার্সিটিতে যদি নোটের ভাইয়া। প্রয়োজন হয়, হ্যাঁ বলেন। বিগে মানে যারা বিগেইনার তারা যে আজকে কোশ্চেন গুলা করলো তাদের উদ্দেশ্যে আমার একটু কথা আছে। কথাটা আপনি- হচ্ছে আমরা আপনি গন্ডগোল না, লাগানোর ভাইয়া। জন্য কিছু বললেন না ক্লাসের একটু মধ্যে? বাদ না দেন না না ভাইয়া। ভাইয়া, আমি গন্ডগোল লাগানোর জন্য ভয় বলছি না, লাগতেছে বলছি কিছু? হচ্ছে হ্যাঁ। আমরা হচ্ছে HTML যখন করছি টেবিল দিয়ে, হ্যাঁ, তখন কিন্তু আমরা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইটের স্টাইলে করছি, তাই করছি না? হ্যাঁ, তাহলে আমরা CSS এ চলে গেছি, তাহলে আমরা মানে পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো না কেন? এটা হচ্ছে তাদের প্রবলেম হওয়ার কারণটা কি আমি তো বুঝতে পারতেছি না। আর যদি প্রবলেম হইতো, যদি কারো এরকম ওয়েবসাইট দেখতো, দেখে সেরে যদি গ্রুপে তারা জিজ্ঞেস করতো যে আপু কিংবা ভাই আপনারা এটা কিভাবে করলেন, তারা তো এটা শিখে নিতে পারতো আমাদের কাছ থেকে, কিংবা যারা করছে তাদের কাছ থেকে শিখে নিতে পারতো। ক্লাসে এসে এগুলা নিয়ে ডিসকাস করা আমার মনে হচ্ছে যে এটা শুধু টাইম স্পেন্ড করা এই হচ্ছে, টপিক এটা বাদ দেন কোনো ভালো কিছু হচ্ছে এই না টপিকটা তাদের জন্য এই না টপিকটা আমাদের টোটালি জন্য। ক্লোজ এই করেন ভাইয়া। টপিকটা বাদ যাক। আচ্ছা এটা না, না, এটা বাদ দেন, আমি শুনুন, এটা নিয়ে একটা কনফিউশন ছিল, বলেন শুনেন বলি। এটা নিয়ে একটা কনফিউশন এবং আমি নিজেও সত্যি কথা, এটা আমি নিজেও পার্সোনালি ফিল করি। না, আমি তাদের ভালোর জন্য বলতেছি, তারা কিন্তু জিনিসটা শিখতে পারতো যে এটা হ্যাঁ। কিভাবে করলো, এই দুইটা কাজ নিয়ে এটা ভাইয়া তো কিভাবে শিখতে পারলো। ভাইয়া তো এটার ব্যাপারে তারা সুন্দর শিখতে একটা পারতো এক্সাম্পল জিনিসটা। দিছেই। আচ্ছা এটা নিয়ে অনেক কথা হয়েছে, এই topic টা এই টপিকটা বাদে, এটা নিয়ে আমি অনেক কথা বলছি অলরেডি, এটা নিয়ে আর কথা বলতে ইচ্ছে করতেছে না। এই টপিকটা বাদ দেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে। আশা করতেছি আমার মনে হয় আজকের পর থেকে এই প্রবলেমটা আর হবে না। আমি যে কথাগুলো বলছি আমার মনে হয় সবগুলো মাথায় রাখবেন। এটা শেখানোর জন্য ভাইয়া কিন্তু গ্রুপ করে দিচ্ছে, ঠিক আছে? ভাইয়া কিন্তু অলরেডি সবাইকে গ্রুপ করে দিচ্ছে, সেই গ্রুপে যা চাইছে সবাই করুক। হ্যাঁ এটাও ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমার কথাটাই ওইটা যে তারা গ্রুপে কিন্তু সাহায্য চাইতে পারতো এবং কি শিখতে পারতো সেটা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা এই পয়েন্টটা বাদ দিই, আমরা এই টপিক নিয়ে Thank কথা you, না ভাইয়া। বলি, আমরা সামনের দিকে এগোই। আমার মনে হয় যে এটা যদি বুঝে থাকেন তাহলে সামনের দিনে অ্যাসাইনমেন্টটা আমি এখনই একটু বলে দিচ্ছি, লাস্টের দিকে ক্লাস শেষ তো আরো একটু আজকে যারা আরো জিনিসগুলো যারা শিখবো সেগুলো আপনি অ্যাড করবেন এই জায়গাতে। যেমন আমরা এখন এই যে মেনুগুলো তৈরি করতে পারতেছি, আমরা এখানে একটা স্লাইডারে ইমেজ তো দিতেই পারি, তারপর নিচে আপনি একটা কি করতে পারেন, ব্লক ব্লক করে করে আপনি একটা ওই সেকশন রাখতে পারেন। তারপরে আপনি নিচে একটা ফুটারে একটা ডিজাইন, কোন একটা সিম্পল একটা ডিজাইন করে দিলে তাহলে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করা মনে হয় খুব বেশি কঠিন কাজ হবে না। তো এই কাজটা সামনের দিন আপনি অ্যাসাইনমেন্ট করবেন। এখন আমরা আরো নতুন দু একটা জিনিস শিখবো। আমরা যেই একটা টপিকস এর নাম বলছিলাম, যেটা হোভার করছিলাম, হোভার, এই হোভার গুলাকে বলা হয় হচ্ছে সুডো ক্লাস। এই টপিক এই জিনিসটা একটু খাতা লিখে রাখেন যে সুডো ক্লাস। যদি সুডো ক্লাস নিয়ে পড়াশোনা করতে ইচ্ছে করে তাহলে আপনি একটু গুগল করবেন যে সুডো ক্লাসে কি কি থাকে, আসলে কতগুলা সুডো ক্লাস আছে। সুডো ক্লাসটা চিনবেন কিভাবে? যেখানে একটা কলম থাকে, সুডো ক্লাস একটা কলম থাকে, এটা থেকে আমরা বুঝতে পারি এটা সুডো ক্লাস। যদি পড়াশোনা করতে ইচ্ছে করে তাহলে সুডো ক্লাস নিয়ে একটু বিস্তারিত পড়াশোনা করতে পারেন। এখন আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে সুডো ক্লাসের আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ফোকাস। সুডো ক্লাসের মধ্যে আরো একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে ফোকাস। আমরা ফোকাস কিভাবে করতে পারি? যেমন আমরা ক্লাসের মধ্যে হয়তো অনেকে ফোকাস করতেছি, কেউ করতেছি না, তো এরকম একটা ফোকাস আমরা করতে পারি। তার মধ্যে আমরা একটা এক্সাম্পল হিসেবে একটা ইউজ করতে পারি ফোকাস। আমরা করতে পারি হচ্ছে index.html। আমরা সুডো মানে ওই যে সুডো ক্লাসে ফোকাসটা ইউজ করতে পারি। আমরা ওই যে ফর্ম নিয়ে কাজ করছিলাম, ফর্ম মনে আছে? ফর্মের ভাইয়া। মধ্যে তো আমরা অনেক কিছু শিখছিলাম, যেমন হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এটা একটা হেডিং দিলাম, রেজিস্ট্রেশন এবং এখানে আমি বাটন রেজিস্ট্রেশন। আচ্ছা আমরা কি করতে পারি, একটা ফর্ম নিতে পারি, FORM ফর্ম নিলাম।
ফর্ম নিয়ে যদি আমি এই জায়গাতে ফর্মটাকে ক্লোজ করে দেই, এটা একটা ফর্ম ট্যাগ। এখানে অ্যাকশনের কাজ কি সেটা নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার না, আমরা অ্যাকশনে কাজ করব না। যখন আমরা ডেভেলপমেন্টে কাজ করব তখন আমরা হয়তো অ্যাকশন নিয়ে কাজ করব, আপাতত দরকার নেই। যেখানে একটা ফর্ম করলেন, ফর্মের মধ্যে হয়তো একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলেন, নিয়ে তারপরে এখানে দিলেন হচ্ছে আমি নেম কলম দিলেন, তারপর আমরা এখানে করতাম হচ্ছে ইনপুট ফিল্ড নিতাম, মনে আছে সব ইনপুট ফিল্ড নিতাম। তারপরে আমরা এখানে জি কি ভাইয়া। কি করতে পারি, প্লেস হোল্ডার ইউজ করতে পারতাম, প্লেস হোল্ডার আমরা না ইউজ করলাম। আমাদের আসল উদ্দেশ্য ছিল হচ্ছে যে একটা ফোকাস নিয়ে কিভাবে কাজ করা যায়। তো সেই জিনিসটা আমরা দেখবো যে ফোকাসটা নিয়ে কিভাবে কাজ করা যায়। আচ্ছা এগুলো সব উঠাই দিই, আমার মনে হয় এগুলো বিরক্ত করতেছে, আমার এগুলো উঠাই দিই, এগুলো আপাতত দরকার নেই। আমার আমার দরকারটা হচ্ছে এইরকম একটা ফোকাস। ফোকাসটা মানে হচ্ছে যে আপনি যখনই এখানে একটা ইনপুট ফিল্ড, এটাকে আপনি ফোকাস করবেন, যখনই আপনি কিছু টাইপ করবেন সেটা যেন সবার ফোকাসে চলে আসে। যখনই আপনি এখানে কোনো কিছু টাইপ করবেন সেটাকে আপনি ফোকাস করতে পারেন। কিভাবে করতে পারেন, যে দেখেন এই জায়গাতে আমি যদি স্টাইলে এই জায়গাতে দেখেন, স্টাইলের এই জায়গাতে আমি ইনপুট ফিল্ডটাকে ধরলাম, ইনপুট ফিল্ডটাকে ধরলাম, ইনপুট ফিল্ডটাকে ধরার পরে আমি এখানে একটা কোলন দিলাম। এই কোলনটার মানে কি বলবো বলেন তো, এই কোলনটা মানে হচ্ছে শুধু কি, শুধু ক্লাস। ক্লাস শুধু শুধু ক্লাস, ক্লাস শুধু ক্লাস, শুধু ক্লাসের মধ্যে একটা ক্লাস আছে সেটার নাম হচ্ছে ফোকাস, FO, এই হলো ফোকাস। এই ইনপুট ফিল্ডটাকে আমি ফোকাস করব, ইনপুট ফিল্ডটাকে আমি ফোকাস করতে চাচ্ছি। কিভাবে ফোকাস করব, আমি বলে দিলাম যে কালার, কালার তুমি কি করে দিবা, এই যে টমেটো, টমেটোর দাম বেশি, এটাই করে দেবো। আমি একটু রিলোড দেই, দেখেন নরমালি কিন্তু কিছু হচ্ছে না, নরমালি কিন্তু কিছু হচ্ছে না। যখনই আপনি ক্লিক করতেছেন, ক্লিক করা মানে কি, ফোকাস। আপনি এখন লিখবেন, লিখাগুলো কি হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে। তো এইভাবে আপনি ফোকাস করতে পারেন, ফোকাসটা বাড়াইতে পারেন। আপনি আরো কিছু করতে পারেন, আপনি ফন্ট সাইজটা বাড়াইতে পারেন। ফন্ট সাইজ হয়তো 50 পিক্সেল দিলেন, রিলোড দিলাম, দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা 50 পিক্সেলের মতো ফোকাস নিয়ে নিচ্ছে। আপনি আরো করতে পারেন যে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, যা যা ইচ্ছা আপনি এই জায়গাতে করেন, কোনো সমস্যা নাই। সমস্যা আছে, সবকিছু আপনি এই জায়গাতে করতে পারেন ফোকাসে। আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে যাচ্ছেন, মানে যা ইচ্ছা আপনি ফোকাসে করতে পারেন। ফোকাসটা কখন হবে, যখন আপনি ক্লিক করবেন তখনই তো ফোকাসটা হবে। তো এই জন্য আমরা ক্লিক করার পরে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। এই জিনিসগুলোকে বলা হয় আসলে শুধু ক্লাস। শুধু এলিমেন্ট। শুধু ক্লাসে মনে হয় সম্ভবত আমরা আর দুই একটা জিনিস দেখলে দেখবো, বাট শুধু ক্লাসে আপনারা যতদূর মনে হয় যে শুধু ক্লাস নিয়ে পড়াশোনা করবেন, অনেক শুধু ক্লাস আছে। এই শুধু ক্লাসগুলো দেখেন, যারা অ্যাডভান্স, যারা এই জিনিসগুলো পারেন তাদের জন্য তাহলে তারা কি করবেন, তারা কি করবেন, তারা হচ্ছে শুধু ক্লাস দেখেন, আরো অ্যাডভান্স কি কি বিষয়গুলো থাকে সেটা স্টাডি করে। আসলে আপনি, আমি আবার বলতেছি, আমি কিন্তু আসলে আপনাকে সবগুলো দেখানো সম্ভব হবে না। তো আপনি এই যে শুধু ক্লাস, আমি একটা টাইটেল বলে দিলাম, একটা টাইটেল। আপনি যদি মনে হয় যে আপনি ভালো ডেভেলপার হতে যাচ্ছেন, আপনি অনেক কিছু জানবেন, তাহলে আপনাকে ভাই নিজ থেকে নিজের আগ্রহ নিয়ে এই পয়েন্টটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। ঠিক আছে? আর সেই জিনিসগুলো যদি ভাইয়া। আপনি অ্যাসাইনমেন্টে অ্যাপ্লাই করেন, সেই জিনিসগুলো যদি আপনি অ্যাসাইনমেন্টে অ্যাপ্লাই করেন তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে শুধু ক্লাস, কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করলেন শুধু এলিমেন্ট, সেটা কিন্তু অ্যাসাইনমেন্টে কাউন্ট হবে না। বাট শুধু ক্লাসের মধ্যে আমি দেখাচ্ছি ফোকাস, বাট ফোকাস ছাড়াও শুধু ক্লাস অনেক আছে, আপনি সেসব ইমপ্লিমেন্ট করতে পারেন, কোনো সমস্যা আমার নাই, কারণ আমি আপনাকে সেটা করতে বলতেছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন, কি জানেন, কি জি ভাই বুঝতে পারছি ভাই। ফোকাস অ্যাক্টিভ এগুলো তো শুধু এই কি জানে এলিমেন্টস না আইটেম। বুঝি নাই শুধু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। বিফোর আফটার কিও শুধু এলিমেন্টস? বিফোর আফটার হ্যাঁ না, বিফোর আফটার শুধু এলিমেন্ট। হ্যাঁ শুধু এলিমেন্ট, এটা আমরা দেখি শুধু এলিমেন্ট না, আমরা দেখি শুধু ক্লাস। আমরা কিন্তু এখন দেখতেছি শুধু ক্লাস, শুধু এলিমেন্ট দেখি না, ওগুলা দেখবো আমরা, ওগুলা দেখবো। হ্যাঁ ওগুলা দেখবো। আমরা এটা পার্থক্য বুঝবো কিভাবে, যখন একটা কলম, আমি কিন্তু সেই জিনিসটা বললাম যে একটা কোলন মানে শুধু আপনাকে ক্লাস বুঝতে হবে যে শুধু ক্লাস, একটা কোলন মানে আপনাকে বুঝতে হবে এটা শুধু ক্লাস। যখন দুইটা কোলন ইউজ করবো তখন বুঝতে হবে শুধু এলিমেন্ট। ঠিক আছে? যাই হোক, আমরা দেখেন একটা জিনিস তৈরি করি, আমরা লিস্ট তৈরি করতে পারতাম। তার আগে একটা জিনিস দেখাই,
এই কোড এডিটরটা ইউজ করে কত কি লাভ হবে আপনাদের। যেমন আমরা ইউএল তৈরি করলাম, ইউএল এর ভিতরে আমরা এলআই তৈরি করতে পারতেছি, কত সুন্দর করে সহজে তৈরি করতে পারতেছি না? পারতেছে কিনা বলেন? কিন্তু আমরা এত কষ্ট ভাই। করব না, আমরা এত কষ্ট, আমরা যদি এখন এই যে এলআই তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই লাইনটা কপি করে আবার বসাইতে হবে, এই পুরো বসাইতে হবে না? তাহলে আমরা এত সময় নাই, আমরা যেহেতু এখন মোটামুটি অ্যাডভান্স হয়ে গেছি, আমরা এই জিনিসগুলো কিভাবে তৈরি করতে পারি? আমি চাচ্ছি একটা ইউএল থাকবে, ইউএল এর ভিতরে ব্যাপারটা বোঝেন, ইউএল এর ভিতরে আমি এই জন্য এই হচ্ছে গ্রেটার দেন সাইন ইউজ করলাম। ইউএল এর ভিতরে কি থাকবে? এলআই থাকবে, এলআই লিখলাম। এখন এলআই কয়টা এলআই তৈরি করবেন আপনি? সাপোজ 5টা এলআই তৈরি করবে, আপনি ইনটু দিলেন, ইনটু দিয়ে 5 দিলেন, এখন আপনি ইন্টার দিবেন, তারা 5টা এলআই তৈরি করবে। বুঝতে পেরেছেন? ভাইয়া আমরা এখন একটু দুই একটা জিনিস শর্টকাট দেখবো, কিন্তু এমন না যে এটা আপনার কাজের মধ্যে, আপনি শর্টকাট না দেখলে এটা দেখতে হবে, ব্যাপারটা এরকম না। যারা পারেন তারা দেখতে চাইলে দেখেন, আদারওয়াইজ আপনি যে ইউএল লিখেন, ইউএল এর ভিতরে আপনি এলআই লিখেন, এলআই এর ভিতরে আপনি লিখবেন হচ্ছে কি লিখবেন? আলু। আমরা একটা লিস্ট তৈরি করতে পারি। এরকম করে আপনি কয়েকটা লিস্ট তৈরি করতে পারেন। পটল বাজার টাজার কি করেন আপনারা? জি ভাই করি। করা হয়। আমি কিন্তু বাজার রেগুলার করি, বুঝছেন? বিয়ে না করে সংসার করতেছি না। আমার কিন্তু একটা ছোট সংসারও আছে, সিরিয়াসলি। করে ফেলেন ভাই বিয়ে, সমস্যা নাই। ভাইয়া করে ফেলেন বিয়ে। হ্যাঁ করতে হবে। বয়স তো হয়েছেন, বিয়ের বয়স পারফেক্ট। এই সিএসএস গুলোর কারণে এটা আসতেছে, আমরা এটা একটু উঠাই দিই। যে টমেটোর দাম বুঝছেন, বিয়ে কেমনে করবো বলেন? ভাইয়া বিয়ে করে Yes. ফেলেন, আপনি আপনি- এসটিএমএল এর ক্লাস নেবেন, ভাবি সিএস এর ক্লাস নেবে। শোনেন, আপনারা বাজার যারা করেন তারা জানেন যে বাজারের দাম কি। এখন যে ইনকাম করি, এই ইনকাম দিয়ে বিয়ে করা পসিবল কিনা সেটা আমি ভাবতেছি, সত্যি কথা। যাই হোক, এখন দেখেন আমরা কি করলাম, যে আলু, পটল, বেগুন টেগুন এরকম একটা লিস্ট তৈরি করলাম। এই লিস্ট গুলাকে আমরা কি করতে পারি বলেন তো? কালার বা যা ইচ্ছা তাই করতে পারি না? আমরা যা ইচ্ছা তাই কিন্তু করতে পারি, কিন্তু আমরা এইভাবে করব না। আমরা যেটা করতে পারি, এই সুডো ক্লাস দিয়ে কিভাবে স্টাইল করতে পারি। আমি এই জায়গাতে স্টাইল করে লিখি, আমরা অন্য পেজে না গিয়ে এই জায়গাতে স্টাইল করে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি এই এলআই কে ধরি, এলআই, কারণ এলআই গুলোর ভিতরেই কিন্তু আইটেম গুলো আছে, তাই না? তো এলআইটাকে ধরলাম, ধরার পর একটা কোলন দিলাম, কোলন দিয়ে লিখলাম যে ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড মানে কি? প্রথম সন্তান। হ্যাঁ, প্রথম সন্তানটাকে আমি কি করতে চাচ্ছি? কালার দিতে চাচ্ছি রেড। তাহলে এই এতগুলা লিস্টের মধ্যে ফার্স্ট সন্তান কোনটা? মানে এটা হচ্ছে ইউএল। ইউএলটা তাহলে কি? ইউএলটা হচ্ছে প্যারেন্টস, আর প্যারেন্টস এর সন্তান হচ্ছে এই সন্তানগুলা। তাহলে প্রথম সন্তান কোনটা? এই আলু। তাহলে দেখবেন যে আলুটা কিন্তু রেড কালার হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এতগুলার মধ্যে এই আলুটাকে রেড কালার হয়ে গেছে। আপনি এটাকে কি করতে পারতেন বলেন তো? এটাকেও আপনি ক্লাস ধরতে পারতেন না? ক্লাস ধরলেন, ক্লাসের নাম দিলেন, মনে করেন যে হচ্ছে আলু, এবং সেটাকে আপনি এই জায়গাতে আসলেন যে ডট আলু, এটা দিয়ে আপনি দিলেন হচ্ছে কালার, কালার দিয়ে আপনি কিছু একটা কোন একটা কালার দিলেন। এটা কি করতে পারতেন না আপনি? কি হয় নাই? জি ভাইয়া হয়েছে। আলু, স্যার কালার তো অলরেডি ব্ল্যাক দেওয়াই আছে ওখানে, ও আচ্ছা, কালার চেঞ্জ করেন। কালারটা চেঞ্জ করতে হবে না, সেটা বলো। ব্লু দেন ভাইয়া। এভাবে করতে আমরা পারি, এটা তো আমাদের শিখার কিছু নাই, যেটা তো পারি, কিন্তু আমরা এভাবে না করে এই সুডো ক্লাস গুলোকে আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা দেখাচ্ছি। সুডো ক্লাস দিয়ে করলে উপকারিতা কি আছে সেটাও বুঝতে পারবেন আপনি। দেখেন যে আমি চাচ্ছি যে এই এলআইটাকে ধরলাম, ধরার পরে কোলন দিলেন, মানে সুডো ক্লাস ইউজ করব, নাম হচ্ছে ফার্স্ট চাইল্ড, প্রথম সন্তানটাকে ধরলাম, ধরার পরে আমি বললাম হচ্ছে যে কালার, কালার দিয়ে আমি দিলাম হচ্ছে মনে করেন যে কোন একটা কালার দিয়ে এই একটা কালার দিলাম, তাহলে প্রথম সন্তানটা এই কালারটা পেয়ে গেল। আপনি আরো কি করতে পারেন বলেন?
ফার্স্ট চাইল্ড দিচ্ছেন না, আপনি ফার্স্ট চাইল্ড না দিয়ে একটা কাজ করতে পারেন যে হচ্ছে লাস্ট চাইল্ড দিলেন, LAST লাস্ট চাইল্ড। লাস্ট চাইল্ড দিলে কি হবে, সবার শেষের সন্তানটা পেয়ে যাবে। কিন্তু আমি জানি আপনার এতে পেট ভরবে না, মনে ভরতেছে না, আপনার মনের মধ্যে এতপাত করতেছে যে না এরকম করে না, আমি যেটা চাইবো সেভাবে করব। আপনি চাচ্ছেন যে এই 3 নাম্বারটা করুক বা 4 নাম্বারটা করুক বা এরকম হতে পারে। সাপোজ এখানে আমি আরো কিছু লিস্ট তৈরি করলাম, এখানে আপনি আরো কিছু লিস্ট তৈরি করলেন, করার পর আপনি বললেন যে না, যে একটার পর একটা হোক, একটার পর একটা কালার চেঞ্জ হয়ে যাবে, এটা কালার চেঞ্জ হবে প্রথমটা, তারপরে এই 3 নাম্বারটা, তারপরে 5 নাম্বারটা, এরকম করে বেজোড় সংখ্যাগুলো কালার চেঞ্জ হবে। তো সেটার জন্য একটা অপশন আছে, সেটার জন্য হচ্ছে অপশন হচ্ছে n তম। আমরা যখন এই n তম ম্যাথ করছি, আমি জানি না আপনারা করছেন কিনা, আমি মনে করছি, বুকে ব্যথা লাগতেছে কিন্তু n তম, ঠিক আছে, ANTH n চাইল্ড। n চাইল্ডের এই জায়গাতে আপনি বলে দিতে পারেন যে যদি বেজোড় সংখ্যা চান, বেজোড়, তাহলে আপনি বলে দিবেন 2n + 1। 2n + 1 মানে কি, 2 এর একে হচ্ছে 3, মানে বেজোড় সংখ্যাগুলো নিবে, ঠিক আছে। তো এই জন্য দেখবেন যে যেগুলো বেজোড় সংখ্যা 1 3 এই সংখ্যাগুলোতে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। কালারগুলো একটা রেড কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ভাইয়া শুধু অড লিখলেও তো আসে। হ্যাঁ আসবে, আমরা দেখি আরো কোনো ভাবে দেখা যায় কিন্তু, দেখি যেমন দেখেন আমরা কিন্তু এটা লিখলে আসতেছে, এটা লিখলে আসতেছে, এটা লিখলে আসতেছে, মানে 1 2 3 আসতেছে। এখন যদি আপনি এই জায়গাতে জোর লেখেন, এই জায়গাতে আপনি লিখলেন হচ্ছে শুধু 2 দিলেন, 2n দিলেন, যদি 2n দেন তাহলে 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার এরকম করে আসতেই থাকবে। এবং ইভেন এবং এটা ছাড়া আপনি কি করতে পারেন, আপনি এখানে বলে দিতে পারেন যে আপনি স্পেসিফিক কোন একটাতে, সাপোজ হচ্ছে 3 নাম্বারটাকে চাচ্ছেন, 3 নাম্বারটা, তাহলে শুধু ওই 3 নাম্বারটা কি হবে, কালারটা রেড কালার হয়ে যাবে। আপনি যদি চান যেখানে আমি 5 নাম্বারটা করবেন, 5ও বলে দিতে পারবেন, আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে এবং আপনার সামনের অ্যাসাইনমেন্টে অবশ্যই এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট থাকতে হবে। কোন একটা সেকশনে এমন একটা সেকশন তৈরি করবেন যেখানে হয়তো এরকম আপনার লিস্ট তৈরি করার প্রয়োজন হতে পারে, এমন কোন একটা সেকশন তৈরি করবেন যেখানে লিস্ট থাকতে পারে, সেই লিস্টের মধ্যে এরকম ডিজাইন আপনি যেন করতে পারেন এবং এখানে শুধু ক্লাসের ফাংশন গুলো যেন থাকে। বুঝতে পেরেছেন? আপনারা কি আর নিতে পারবেন? জি ভাই বুঝতে পারছি। না ভাইয়া আজকে এই পর্যন্তই থাক। নিতে পারবো ভাইয়া, নিতে পারবো। আর একটা সমস্যা নেই ভাই। আর একটা জিনিস দেখা, তাহলে শুধু ক্লাস আর এলিমেন্ট গুলো শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে শুধু এলিমেন্ট, একই জিনিস, সেটা হচ্ছে 2টা কোলন আর একটা কোলন। এটা 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 শুধু ভাই একটা কোশ্চেন ছিল, বলেন ভাই আমাদের তো লিস্ট আরো থাকতে পারে, তখন আমরা কি করব? বুঝিনি। আমাদের তো একটা ওয়েবসাইটে আরো অনেক লিস্ট থাকতে পারে, তখন এলআই ধরলে তো আমাদের সবগুলো এলআই চলে আসবে এখানে। হ্যাঁ তাহলে আপনি ক্লাস ধরতে পারেন, ক্লাস দিতে হবে আপনাকে। তাহলে আপনাকে এটা একটা সেকশনের মধ্যে রাখেন বা কিছু করেন, আপনি ক্লাস দেন। এই যে ক্লাস দিলে তো আপনি স্পেসিফিক একটাকে পাবেন। ভাই আপনি তো এই জিনিসটা আমি তখন বুঝাইছিলাম প্রথমের দিকে, যে আপনি ক্লাস কেন ধরবেন আর ট্যাগ নেম কেন ধরবেন। ট্যাগ নেম ধরলে কি হবে বলেন তো, আপনার ওয়েবসাইটে যত ট্যাগ থাকবে সবগুলো ট্যাগই আপনার ওই প্রপার্টিজ গুলো পেয়ে যাবে। কিন্তু যদি আপনি ক্লাস দিয়ে ধরেন তাহলে কি হবে, যেটা যেটা ক্লাস ধরবে সেটা পাওয়া যাবে। এটা পার্থক্য বুঝতে পারছেন? এলআই যেখানে যেখানে থাকবে সব জায়গাতে ওই কাহিনীগুলো ঘটবে। তো আপনি এই জন্য ক্লাস দিয়ে ইউজ করতে পারেন। আমি ক্লাস দিয়েও দেখালাম যে ক্লাস দিয়ে কিভাবে করবেন। আপনি এই জায়গাতে ক্লিক করতে পারেন ক্লাস, এখানে যে এলআই দিবেন, তো আপনি এখানে কি দিতে পারেন, ডট ক্লাসের নাম দিতে পারেন না? কি ভাইয়া? পারেন তো নাকি? জি ভাইয়া। মানে মেইন কথা আপনি সব ভাবে আপনি করতে পারবেন। আপনি ট্রাই করে দেখেন, আপনি ওই যে মনের মধ্যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা নিয়ে একটু কাজ করেন, আমার মনে হয় যে পেরে যাবেন, সমস্যা হবে না। এখন দেখেন আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে শুধু ক্লাস দেখলাম, শুধু এলিমেন্টটা দেখলাম, আমরা শেষ হবে মোটামুটি এই পোর্শনটা। সেটা হচ্ছে যে শুধু এলিমেন্ট মনে করেন যে আমি h1 ট্যাগ লিখলাম, লেখার পরে আমি লিখলাম হচ্ছে হাই এ, না আমি হাই লিখলাম না, আমি লিখলাম হচ্ছে আমার নাম লিখলাম ANW আনোয়ার আনোয়ার হোসেন, আমি আমার নাম লিখলাম, ঠিক আছে। আমি চাচ্ছি যে এই নামের পূর্বে বা এখানে আমি আরো h1 ট্যাগ দিলাম, প্রত্যেকটা h1 নামের ট্যাগের পূর্বে কি থাকবে, যেন একটু হাই লেখাটা থাকে। এটা হচ্ছে পূর্বে, আর এটা হচ্ছে পরে। আপনি যদি নামের আগে চান তাহলে আপনাকে বিফোর ইউজ করতে হবে, নামের পরে চাইলে আফটার ইউজ করতে হবে। আমি দেখতে চাচ্ছি যে h1টাকে ধরলাম,
এই ওয়ানটাকে ধরলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ডাবল কোলন ইউজ করব, কারণ আমি এখন শুধু এলিমেন্ট ইউজ করতেছি, শুধু এলিমেন্ট। আমি লিখলাম হচ্ছে বিফোর, মানে পূর্বে। H1 এর পূর্বে কি বসবে, কিছু একটা বসাতে যাচ্ছি। সে কিভাবে বসাবেন, আপনি একটা কন্টেন্ট বসাবেন, CONTENT, কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আপনি লিখে দিলেন যে হচ্ছে হাই বসবে, হাই। কন্টেন্টের পূর্বে কি বসবে, হাই বসবে। একটু রিলোড দেই। সরি, বিফোর মানে কি আসছে, ও আফটার। আফটার ইউজ করছেন ভাইয়া। হ্যাঁ, বিফোর ইউজ করতে, বিফোর মানে পূর্বে, আমরা পূর্বেরটা ইউজ করে দেখুন পরে চলে আসবে। এই যে হাই আনওয়ার্ড, যেখানে যেখানে H1 ট্যাগ আছে সেখানে সেখানে কি আসছে, সবগুলোর সামনে হাই চলে আসছে। যেখানে এই হাইটা কিন্তু ইন্ডিভিজুয়াল একটা জিনিস, হাইটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল জিনিস। আপনি এখানে পুরোটা কপি করতে চান, দেখবেন কপি হচ্ছে না, বা সিলেক্ট করতে চান হচ্ছে না, কারণ এটা একটা আলাদা জিনিস। এটা মাঝখানে একটা জিনিস আপনি এক্সটার্নাল জিনিস অ্যাড করছেন। এই জায়গা থেকে কন্টেন্ট না, এগুলা প্রত্যেকটা জিনিসকে আমরা কন্টেন্টই বলি, না কি বলি? ওয়েবসাইটে যে লেখাগুলো থাকে বা ইমেজগুলো থাকে এগুলো কি বলি, কন্টেন্ট বলি না? এখানে আমি একটা কন্টেন্ট অ্যাড করতে যাচ্ছি। হ্যাঁ, হাই নামে একটা কন্টেন্ট আমি এই জায়গাতে আমি অ্যাড করলাম। সেম ভাবে আপনি যদি এই জায়গায় কি করতে চান, আফটার করতে চান, এর আফটার অ্যাড করবেন, তাহলে সবার পরে আপনার এই লেখাটা চলে যাবে, সবার পরে চলে যাবে। আপনি আরো কাজ করতে পারেন। আপনি এই জায়গাতে যেমন আপনি হচ্ছে কালার দিতে পারেন, তাহলে এই কালারটা কি সবগুলোকে পাবে না শুধু ওই হাইটাকে পাবে? শুধু ওই হাইটাকে একটা কালার পেয়ে যাবে, হাইটাকে পাবে। ঠিক আছে? আপনি যা ইচ্ছা তাই আপনি এখন করতে পারেন। যেমন আপনি ফন্ট সাইজ বলেন, যা ইচ্ছা আপনি তাই মনে করেন যে সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। ফন্ট সাইজ বাড়াই দেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, যা ইচ্ছা আপনি তাই সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। ওই হাই গুলাই কিন্তু সেই জিনিসটা পাচ্ছে। তো এই হচ্ছে আপনার শুধু এলিমেন্ট। তাহলে আমাদের শুধু ক্লাস, শুধু এলিমেন্ট, এই জিনিসগুলো দেখা শেষ হয়ে গেল। আমরা কয়টা টপিক শিখলাম, কেউ একটু সামারি করেন তো, কয়টা জিনিস শিখছি আজকে? আর আপনারা যারা মনে নাই তারা একটু খাতা লিখে রাখেন যে কয়টা জিনিস শিখলাম। কেউ একজন সামারি করেন। হ্যাঁ, ওভারফ্লো, ওভার ফোকাস, লিস্ট স্টাইল টাইপ শিখছি, টেক্সট ডেকোরেশন, এনটিএস স্টাইল, তারপরে আপনার শুধু ক্লাসের মধ্যে হচ্ছে ব্যবহার করে বললাম। আচ্ছা, একটু আগে একটা মেয়ে কথা বললো, উনি কে? উনি, আপনি একটু কথা বলেন তো, আমরা আপনার কথাগুলো ক্লিয়ার বুঝা যাবে। আপনার কথা একটু লাউড আছে। আমি তো বুঝতে পারিনি কে কথা বলছিল। রিমা আপু ভাইয়া, উনি আছে? আচ্ছা, উনি কি একটু লাউডলি বলেন, একটু জোরে সোরে কথা বলেন, জোরে বলেন। উনি ভাই আমি বলবো। হ্যাঁ, জি ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভাই আমার কথা ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, এটা জি ভাই। ক্লিয়ার, ওকে বলেন। জি ভাই, আজকে ওভারফ্লো, তারপর হলো হোভার, টেক্সট ডেকোরেশন, লিস্ট স্টাইল টাইপ, ফ্লোট, আর ডিসপ্লে ব্লক, তারপরে হলো ভাই এগুলা আপনি এইভাবে আপনি বলেন ওই যে হোভার কোর্স মানে ওভারফ্লো, তারপরে হচ্ছে আমরা ওই যে নেভিগেশনের এই বারগুলো তৈরি করছিলাম, তারপরে আমরা এই পয়েন্টগুলো ওই ডিসপ্লে ব্লক, ওগুলো তো সিএসএস এর প্রপার্টিজ, ওগুলো প্রপার্টিজ তো আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন, ওগুলো বাদ। আমরা মেইন টপিক গুলো বলেন। বোঝেন নাই আমার কথা? ভাই আমি বলি। হ্যাঁ, বলেন। লিস্ট স্টাইল টাইপ, তারপরে টেক্সট ডেকোরেশন, তারপর এই হোভার, তারপরে সুডো ক্লাসের মধ্যে ছিল অ্যাক্টিভ না ফোকাস ছিল, আর সুডো এলিমেন্টের মধ্যে থাকলো আফটার বিফোর, তারপরে ছিল এই যে কি বলে এটা, মনে হয় এনতম কালারেরটা। হ্যাঁ এন্ডোমো কালারেরটা কি, এটা কি মনে থাকবে? এটা হচ্ছে শুধু ক্লাস, টপিকস বলেন, শুধু ক্লাস, শুধু এলিমেন্ট। এখন শুধু ক্লাসের মধ্যে আমি কি শিখাইছি, বা শুধু এলিমেন্টের মধ্যে বিফোর শিখাইলাম বা আফটার শিখাইলাম, শুধু এলিমেন্টের মধ্যে আর কিছু নাই। আপনাকে জাস্ট টপিকস গুলো বুঝতে হবে যে শুধু এলিমেন্ট নামে আজকে একটা টপিক শিখলাম। এখন আপনার বাসায় কাজ কি, শুধু এলিমেন্টে আরো কি কি আছে? আমরা তো শুধু শিখলাম আফটার বিফোর, আরো কি কি করা যায় শুধু এলিমেন্ট দিয়ে। তো এই জন্য আপনি খাতায় লিখে থাকতে হবে শুধু এলিমেন্ট শিখছি আজকে, তারপর শুধু ক্লাস শিখছেন, তারপরে ওভারফ্লো শিখছেন, তারপরে হচ্ছে ন্যাপ বার তৈরি করা শিখছেন আজকে,
তারপর নতুন পেজে ক্লিক করলে কোথায় যায় পেজ তৈরি করা শিখছেন আপনি। এই জিনিসগুলোর কথা বলতে চাচ্ছিলাম, আপনি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। তারপরে ফোকাস দেখলাম, ফোকাস, এই ফোকাস দিয়ে আরো কি কি করা যায়। এই ফোকাসটা কি শুধু ক্লাস, তো শুধু ক্লাসের কত কি আছে আর এ টু জেড আপনারা দেখতে হবে এবং সেই জিনিসগুলো আপনি প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবেন। তার মানে সামনের দিনের অ্যাসাইনমেন্টটা কি বলতো, এরকম একটা ন্যাপবার থাকবে, একটা স্লাইডারের অংশ থাকবে, নিচের দিকে সামনের দিন যেটা এরকম ঘর ঘর তৈরি করছে মনে আছে, এই যে এরকম ব্লক তৈরি করছিলেন, এরকম ব্লগের একটা সেকশন থাকবে, কোন একটা জায়গাতে একটা ফর্ম থাকবে, ফর্ম, যে ফর্মের মধ্যে ফোকাস হবে এবং এই যে সুডো এলিমেন্ট বা সুডো ক্লাসগুলো ইউজ করছেন এরকম জায়গা থাকবে, বুঝতে পারছেন? সেটা যেন মিনিংফুল হয়, যে জিনিসগুলো ইউজ করবেন আন্দাজে একটা ইউজ করে রেখে দিবেন না, ডিজাইনটা যেন একটা মিনিংফুল হয়, একটা ওয়েবসাইটে যেন মিনিং বহন করে। আর আমি যেটা বলতেছি যে শুধু এলিমেন্ট দিয়ে যত কিছু আপনি করতে পারেন করেন, কোনো সমস্যা নাই। শুধু ক্লাস দিয়ে যত কিছু করা সম্ভব করেন, কোনো সমস্যা, মাথা ব্যথা আমার নাই। ভাইয়া শুধু এলিমেন্টার একটু বলবেন? আমরা লাস্টে যেটা শিখলাম সেটা তো শুধু এলিমেন্ট, শুধু এলিমেন্ট, এই যে ডাবল কলম দেখেন, শুধু ক্লাস যেটা দেখছিলাম সেটা কিন্তু একটা কলম ইউজ করছিলাম, একটা কলম, একটা কলম দিয়ে কিন্তু আমরা শুধু ক্লাস ইউজ করছিলাম। আবার এমন না যে শুধু ক্লাসের মধ্যে আবার আফটার ইউজ করাবে, বাট আমরা বুঝার জন্য আমরা বুঝতে পারি যে দুইটা কলম যেহেতু হয়েছে, এটা ইউজ করা হয়েছে, তার মানে বুঝতেছি এটা একটা শুধু এলিমেন্ট ইউজ করা হয়েছে। আর যখন একটা কলম থাকে তখন আমরা বুঝতে পারি যে এটা একটা শুধু ক্লাস ইউজ করা হয়েছে, বুঝতে পেরেছেন? আপনার যেটা স্টাডি করা বিষয়, যেটা আমি ক্লাসের বাহিরে আমি হয়তো একটা এক্সাম্পল দেখাইলাম, কিন্তু এর বাহিরে তো শুধু এলিমেন্ট, শুধু ক্লাস, ফোকাস, এই জিনিসগুলো অনেক ভাবে তৈরি করা যায়, অনেক কিছু আছে, সেই জিনিসগুলো আপনি এক্সটার্নাল ভাবে নিজে নিজে স্টাডি করবেন, বুঝতে পেরেছেন? পজিশনটা শিখে দিলে ভালো হতো, কারণ আফটার বিফোর ইউজ করতে হলে পজিশন করতে হয় সিস্টেম। কি হয়েছে বলেন তো, বুঝি নাই। ভাইয়া বিফোর আফটার ইউজ করতে হলে আপনার পজিশন সিএসএস টা ব্যবহার করতে, এই কারণে বলছি যে আপনার পজিশনটা শিখাই দিলে ভালো হতো আজকে। আজকে পজিশন শেখানোর সময় না, পজিশনটা সময় সামনে ক্লাসে হবে, বিকজ অফ আজকে আর সময় হবে না। পজিশনটা জি হচ্ছে ভাই এমনিতেই আজকে ইম্পর্টেন্ট অনেক একটা লোড হয়ে টপিক গেছে। এবং এটা সময় লাগবে। পজিশনটা আপনি 10 মিনিটে বা 5 মিনিটে হবে না, পজিশনে পার্ট আছে অনেকগুলা, পজিশনটা আমরা সামনের দিন দেখবো, বাট এটা দিয়েই কিভাবে কি করা যায় সেই জিনিসগুলো আপনারা দেখেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। সামনের দিন ইনশাআল্লাহ আমরা পজিশনটা দেখবো নি, বা যা যা দরকার সেটা দেখবো। অ্যাসাইনমেন্টটা নিয়ে কি কনফিউশন আছে? আমি কি বোঝাচ্ছিলাম, যদি এমন কোন জিনিস, না ভাই, কোনো এমন কোন টপিকস ইউজ করেন না যেটা আমরা ক্লাসে শিখাই নাই। বাট হ্যাঁ, যেহেতু শুধু এলিমেন্ট কিন্তু আমরা অনেক কিছু শিখি নাই, আমি কিন্তু বললাম শুধু এলিমেন্টটা আপনি পড়াশোনা করেন করে যা যা ইউজ করা যায় শুধু এলিমেন্ট দিয়ে, শুধু ক্লাস দিয়ে অথবা ফোকাস দিয়ে কি কি করা যায় সেটা করতে পারে, অথবা ন্যাপবার, মানে আমরা আসলে টাইটেল গুলাকে খেয়াল করবো যে এই টাইটেল গুলোর মধ্যে আমরা শিখাইছি কিনা ক্লাসে। হ্যাঁ বলো। পানি বোতলে মেয়ে দাও, পানি বোতল অন্য লোক সাথে মানুষ, পানি বোতলে মেয়ে দাও, পানি বই লয়ে যাবে, বোতল খালি পড়ে রইছে, বই আইন না, তারপরে ধরায় ধরে ভাই মিট করেন, কাম ভাই ধরে হয়ে দাও, হ্যাঁ আসেই তো তবে ভালো সুন্দর মতন বিছানা করে শুয়ে পড়ো, কইছিল ছাত্রটা ঠিক করে শুয়ে ঘুমা। ভাইয়া আনমিট করেন। কোন অঞ্চলের ভাষা? আচ্ছা সমস্যা নাই, আমরা তো ক্লাস মোটামুটি শেষের দিকে। এটা সিলেটের ভাষা, সিলেটের। ভাইয়া আর অ্যাসাইনমেন্ট মারমা কি ভাষা, আরেকবার বলেন মারমা তো মারমা। একটু? মারমা ভাষা ভাই, আমি মারমা না, আমি বুঝি না কেন। ভাইয়া অ্যাসাইনমেন্টটা কি করবো আরেকবার একটু বলবেন? অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, যতটুকু শিখছেন এতটুকু দিয়ে, যতটুকু শিখছেন আছে কি কি শিখছেন বলেন। এরকম নেভিগেশন বার তৈরি করতে পারবেন না, ন্যাপ বার তৈরি করতে পারবেন না? জি পারবেন, ওকে ডান। জি। তারপরে আমি আজকে একটা স্লাইডার একটা ইমেজ দেখাইছিলাম, এখানে একটা হাইট ওয়াইড দিয়ে একটা ইমেজ বসাতে পারবেন না নিচে? জি পারবেন। তারপরে গতদিন আমরা এরকম এই যে ব্লগ তৈরি করা শিখছিলাম না, একটা ইমেজ থাকবে, হেডিং থাকবে, প্যারাগ্রাফ ট্যাগ থাকবে, রিড মোড লেখা থাকবে, যেটা আপনারা অ্যাসাইনমেন্টে করছেন, ওটা তো করাই আছে নাকি? ওটাকে আরেকটু সুন্দর ডিজাইন করে এরকম ওই ইমেজের মানে স্লাইডারের নিচে বসাতে পারবেন না? জি পারবো। পারবেন। তাহলে ওয়েবসাইটে মোটামুটি কাজ শেষ। এখন একটা ওয়েবসাইটে কি থাকে, এরকম একটা ফুটার থাকে, তো সেই ফুটারে একটা ডিজাইন করবে, এই যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো আমরা তৈরি করতে পারি না লিস্ট? জি। এই লিস্টগুলোর মধ্যে আমরা চাইলে কি করতে পারি না, ওই যে সুডো এলিমেন্ট, সুডো ক্লাস, এগুলা ইউজ করতে পারি না এই লিস্টগুলোর মধ্যে? জি পারি। আচ্ছা
তারপরে এখানে আমি একটা সাবস্ক্রিপশনের জন্য একটা জিনিস রাখতে পারি না, যে এখানে আপনি সাবস্ক্রিপশন করেন বা এরকম কিছু একটা, জি ভাইয়া। যেখানে একটা ইনপুট ফিল্ড থাকবে। সেই ইনপুট ফিল্ডে যখন সে সাবস্ক্রাইব করার জন্য ইমেল দিবে, লেখাটা বড় হবে বা একটু কোনো একটা কিছু পাবে, যেটাকে আমরা বলতেছি ফোকাস, পারি না এটা করতে? জি তো এইরকম করে একটা মিক্সড করে ওভারঅল সবকিছু নিয়ে পড়াশোনা করে একটা ওয়েবসাইট ডিজাইন করবো সামনের দিন। জি আচ্ছা। তাহলে আমরা আশা করতেছি সামনের দিন যেন আপনারা বলতে পারেন যে আপনি একটা ডিজাইন ওয়েবসাইট ডিজাইন করতে পারছেন। সামনের দিনে আজকে ক্লাস কয়টা? অষ্টম ক্লাস, সপ্তম ক্লাস? অষ্টম ক্লাস ভাইয়া। তাহলে 60টা ক্লাসের অষ্টম মধ্যে ক্লাস আপনি ভাইয়া, যদি অষ্টম অষ্টম ক্লাস ভাই, অষ্টম। অষ্টম ক্লাসে যেন আপনি বলতে পারেন যে আপনি হচ্ছে একটা ডিজাইন করতে পারছেন। আমার মনে হয় যে এখন কোনো আর বাধা নাই, আপনি বলতে পারবেন না যে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারতেছেন। ভাইয়া কিছু বলার ছিল। বলেন। সবাই যে অনেকে ওই যে ভিডিও দেয়, ভিডিও কি দেওয়া যাবে অ্যাসাইনমেন্টের? আমি কি অ্যাসাইনমেন্টে ভিডিও দিতে বলছি? আপনি তো মহা খুশি হয়ে না, আপনার হাতে সময় থাকে তাহলে দিবেন। না আপনার কোনো আছে যে দেওয়া যাবে না 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 এরকম? না না, অবশ্যই থাকলে আমি সেটা বলতাম। আমার রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি যে আমার কি কি দরকার। আমার দরকার আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, বাট সেখানে এক্সটার্নাল কোনো জিনিসপত্র ইউজ করবেন না যে জিনিসগুলো আমরা শিখাই না, বাট যে জিনিসগুলো শিখাইছি সেই জিনিসগুলোর ভিতরে ভিতরে যদি কোনো জিনিসপত্র আপনি নিজে নিজে শিখতে পারেন, সেই জিনিসগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, কিন্তু এর যে বাইরে এই যে কোনো আপনি টপিক চলবে না। এই যে আপনি হভার ইফেক্ট দিচ্ছেন কি কি দিচ্ছেন এগুলো তো স্ক্রিনশটে আর প্রকাশ করে দেখানো যাবে না, তাই সেই জন্য বলতেছিলাম। দেখানোর দরকার না, আপনি রাখেন, সমস্যা নেই। ভাই কোডে তো আছে, কোডে কোডে। কোড তো আমরা পাবোই, কোড দেখতে হবে, সমস্যা না। আপনি ওই স্ক্রিনশট দেন, যে আপনি করবেন। আমাকে দেখানোর থেকেও বড় কথা হচ্ছে যে আপনি নিজে স্যাটিসফাই হচ্ছেন কি দেখাবেন। জি ভাই, আপনি তো অ্যাসাইনমেন্ট দেখবেন না? হ্যাঁ আমি দেখবো, আমরা দেখবো তো অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যে আপনি নিজের থেকে স্যাটিসফাই যদি হন তাহলে আপনার ভালো লাগবে এবং আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, শুধু আমাকে স্যাটিসফাই করার জন্য আপনি যে গুগলে যাবেন, গুগলে গিয়ে একটা মনে করেন যে কোনো একটা টেমপ্লেট HTML একটা টেমপ্লেট থেকে সার্চ করবেন, দেখবেন যে টেমপ্লেট হাজার হাজার টেমপ্লেট পাবেন। এখান থেকে একটা ডাউনলোড করে মনে করেন আপনি আমাকে দিয়ে দিলেন, আমি তো মনে করলাম বাহ এত সুন্দর আপনি তৈরি করছেন টেমপ্লেট, এগুলো হাজার হাজার টেমপ্লেট ফ্রি পাওয়া যায়। ঠিক আছে, তো এটা দেখেও আমার লাভ কি বা লাভ কি? আমি দেখলাম, দেখে আপনার প্রশংসা করলাম, আপনার লাভ কোন জায়গায়? আপনার 4 পয়সা লাভ আছে? কারণটা হচ্ছে আমরা এমন একটা পজিশনে চলে আসছি যে সবাই ম্যাচিউর, সবাই বুঝি। এখানে 2 ঘন্টা সময় আমরা কেন নষ্ট করতে আসছি? নষ্ট করতে আসছি তো আমরা শিখতে পারি, সেই শিক্ষাটা আপনি ভিতর থেকে হচ্ছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, যারা বলতেছেন এখনো আপনারা বিগিনার বিগিনার একটা ভাব করতেছেন, কিন্তু আপনাদের জন্য তো আমি অনেক কিছু অপরচুনিটি খুলে রাখছি। যে আপনাদের জন্য গ্রুপ তৈরি করা হয়েছে, যে গ্রুপগুলোতে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, কাজ শেখানো হচ্ছে, ওই গ্রুপগুলোতে আপনারা যেতে পারতেছেন না সময় করে। আপনাদের জন্য তো চেষ্টা করতেছি যে ভাই আপনি যেন বিগিনার বলতে না পারেন। আরেকটা জিনিস আমাকে সত্যি একটা মন থেকে কথা বলেন, যে আজকে যেভাবে কথাগুলো আমি বলতেছি, এখানে বিগিনারের সাথে অ্যাডভান্সের সম্পর্ক কি? যে অ্যাডভান্স তার কাছে ব্যাপারটা বোরিং লাগবে, কারণ সে জানে, কিন্তু যে বিগিনার এই জিনিসগুলো জানার জন্য আগে কোনো জিনিস জানতে হবে এমন কোনো রিকোয়ারমেন্ট এখানে ছিল? যে আমি যেগুলো জিনিস দেখাইলাম এই জিনিসগুলো শেখার জন্য আমাকে আগে থেকেই 10 পেজ বা 20 পেজের একটা পড়াশোনা করে এই জিনিসগুলো শেখা দরকার ছিল? এইরকম কোন অপশন এখানে আছে, মানে জিনিস আছে যে আমাকে আগে এই জিনিসটা জেনে আসা দরকার ছিল? আমার মনে হয় না। আমরা প্রত্যেকদিন এখনো কিন্তু ফোল্ডার তৈরি করা শিখাই, সেই ফোল্ডারের মধ্যে ফাইল কিভাবে তৈরি করবেন সেটাও শিখাই। আমার মনে হয় যে বিগিনার এই কথাটা এখন ধীরে ধীরে মাথাতে সরাই ফেলেন, তবে অন্যের কাজ দেখে আপনার মধ্যে জেদ নিয়ে আসেন। আপনি অন্যের কাজ দেখে মানে ভিতরে আপনি সেটাই ভাইয়া, নিজে যে করতে পারেন। ধরে নিতে হবে। না সত্যি কথা বলি, শোনেন, আপনি যদি মনে করেন যে অন্যের কাজ দেখে যদি আপনি রেগে ফেটে যান, এটা লস কিন্তু কারো না, লস হচ্ছে আপনার। আপনি মনে মধ্যে জেদ নিজে আনতে পারেন নিজে যে আমি অন্যের একটা কাজ দেখলাম সে অনেক ভালো পারতেছে, তো ঠিক আছে আমি পারবো না কেন? উনি সেটাই আর হয়তো কি। আগে থেকে কাজ পারে, আগে থেকে পারে দেখে তো পারতেছে, তাই না? তো আপনি 2 ঘন্টা বা 5 ঘন্টা সময় একটু বেশি দেন, দিয়ে দেখেন যে আপনি এরকম টার্গেট করতে পারেন যে আজকে হচ্ছে এত তারিখ, এত তারিখে উনি এত সুন্দর একটা কাজ দিছে, আমি 1 মাস পরে উনি যে ডিজাইনটা দিবে তার থেকে আমি ভালো ডিজাইন দিতে পারি। এই 1 মাসের মধ্যে আপনি নিজেকে সেভাবে তৈরি করেন, এরকম নিজের মধ্যে চ্যালেঞ্জ দিতে হবে ভাই। কারণ আপনি যদি কারোর সাথে যদি নিজেকে কম্পেয়ার না করেন, চ্যালেঞ্জ না নেন, ঠিক আছে, তাহলে আপনার কোনো কিছু কাজ করতে আগ্রহ পাবেন না। কম্পিটিশন যদি না করেন, তবে সেটা ভালো কম্পিটিশন হইতে হবে, ভালো প্রতিযোগিতা। আপনি ক্লাসে যদি রোল 1 এর সাথে আপনি কম্পিটিশন বা 2 এর সাথে কম্পিটিশন না করেন, তা আপনি রেজাল্ট ভালো করতে পারবেন না।
আপনি কারো না কারোর সাথে তো কম্পিটিশন করতে হবে আপনাকে, কারো না কারোর সাথে কম্পিটিশন করতে হবে। কম্পিটিশন করলে আপনার মনের মধ্যে জেদ আসবে, কাজ করার আগ্রহ বাড়বে। তো এটা একটা পজিটিভ দিক, আমার মনে হয় এই পজিটিভ দিকটা করা উচিত। এক্স্যাক্টলি ভাই। কারোর সাথে কম্পিটিশন করেন। আমি থার্ড ব্যাচে এরকম একটা ছেলে ছিল, এই থার্ড ব্যাচে আপনাদের মতো একজন বলতেছেন ভাই আমি তো আসলে সত্যি কথা বলতে ওনাদের ডিজাইন দেখে আমি হতাশ হয়ে যাচ্ছি, আমি মনে হয় ভাই পারবো না ভাই, ওনারা এত সুন্দর ডিজাইন করতেছে আমি তো পারতেছি না। ঠিক আছে, তারপরে ওনাকে আমি বুঝালাম, বুঝানোর পরে উনি একটা চ্যালেঞ্জ দিল নিজের সাথে চ্যালেঞ্জ নেওয়ার পরে এক সপ্তাহ পর উনি আমাকে বলতেছে ভাই এখন ভালো লাগতেছে ভাই, মনে হয় চ্যালেঞ্জটা কাজে লাগতেছে। তো এইরকম চ্যালেঞ্জ কিন্তু আপনি নিতে পারেন, সেটা আপনার নিজের জন্য, মানে পজিটিভ দিকও দেখতে পারেন, নেগেটিভ দিকও দেখতে পারেন, বিভিন্ন দিক দেখতে পারেন। তোমার মনে হয় চ্যালেঞ্জটা নিলে আপনার জন্য ভালো হবে, যে উনি করতেছে আমিও চেষ্টা করব, ঠিক আছে, যে ওনারটা ভালো করবো। হয়তো উনি আমার 2 দিনে হবে না, আমার 5 দিন সময় বেশি লাগবে, আর 5 দিন পরে যেন আমি ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলতে পারি। তো এই জন্য নিজের সাথে চ্যালেঞ্জগুলো সে নিতে পারে। ওকে ঠিক আছে, আজকে আর কথা বলতেছি না, আমরা শেষ করে দিই ক্লাস, অনেক কথা হয়েছে।